আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব রিসেন্টলি পিজিসিবির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের যে চাকরির পরীক্ষাটা হলো, যেটার ভেন্যু ছিল বুয়েট, এবং গত 17ই মে পরীক্ষাটিতে অনুষ্ঠিত হয়। তো ফুল ডিপার্টমেন্ট পার্টের সলিউশনটা আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো সবার প্রথম আমরা সার্কিটের ম্যাথটা দেখব, তারপর আমরা মেশিনের ম্যাথটা দেখব, তারপর আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথটা দেখব, তারপর ক্যাপাসিটেন্স স্ট্রিং ইনসুলেটরের ম্যাথটা দেখব, তারপর যে বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে, লোড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর, এই জাতীয় যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা দেখব, এবং একটা থিওরিটিক্যাল প্রশ্ন ছিল খুব ইন্টারেস্টিং, সেটা আমরা আলোচনা করব, এবং এই টপিকে একটা বোনাস টপিকও থাকবে সাথে। এবং তারপরে আমরা দেখব টেলিকমিউনিকেশনের ম্যাথ, এবং সর্বশেষ দেখব যে ট্রান্সফরমারের ম্যাথটা এসেছিল সেই ম্যাথ। তো শুরু করছি আমাদের আজকের লেকচার। তো এরকম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সলিউশন গুলা পেতে তোমরা এই 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি ইউটিউব চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা প্রতিনিয়ত জব সলিউশন সহ ট্রিপলি এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের চাকরি প্রস্তুতির ভিডিও আমরা আপলোড করে থাকি, এবং বিভিন্ন সময় আমাদের পাওয়ার সেক্টরের জব প্রিপারেশন কোর্স চলে। এখন আমাদের একটি কোর্স চলছে এবং সেই কোর্সের ভর্তি চলছে ফুল ডিপার্টমেন্ট পার্টের। তোমরা এই স্ক্রিনে দেখানো নম্বরটিতে যোগাযোগ করতে পারো যদি ইন্টারেস্টেড থাকো জব প্রিপারেশন নেওয়া। তো প্রথম যে ম্যাথটা ছিল সেটা দেখো। সেখানে বলা ছিল একটা প্যারালাল সার্কিট দেওয়া আছে, সেই সার্কিটে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স দেওয়া আছে, ঠিক আছে। এবং সার্কিটটা 220 ভোল্ট সরবরাহের আড়াআড়িতে সংযোগ করা আছে। সরবরাহ কারেন্টের মান বের করতে বলা হয়েছে, এবং সরবরাহ ভোল্টেজের সাপেক্ষে আইআর, আইএল, আইসি এই কারেন্ট গুলোর ভেক্টর চিত্র ড্র করতে বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে আমি যেগুলো এই যে পিঙ্ক কালার করলাম, এগুলো হচ্ছে প্রশ্নের ভিতরে যে ডাটাগুলো আমাদের লুকানো থাকে, ঠিক আছে, সেই ডাটাগুলো আমরা এই কালার দিয়ে মার্ক করছি, এবং গিভেন ডাটাগুলো এরকম ব্লু কালার দিয়ে মার্ক করছি। আর যেটা আমাদেরকে বের করতে হবে সেটা গ্রিন কালার দিয়ে মার্ক করছি, তাহলে তোমরা প্রশ্নটা সহজভাবে ধরতে পারবে। তাহলে দেখো একটা প্যারালাল সার্কিট দেওয়া আছে, তার রেজিস্ট্যান্স আমি প্যারালাল সার্কিটটা ড্র করলাম এবং এই ডাটাগুলো প্লট করলাম, ঠিক আছে। করার পরে আমাকে কি বলা হচ্ছে, এই যে সরবরাহ কারেন্ট, এই সরবরাহ কারেন্টের মান কত, ঠিক আছে, আমি নাম দিলাম আইটি, এবং আমাকে একটা ভেক্টর চিত্র আঁকতে বলছে। তো সেটা আমরা দেখবো। প্রথমে আমরা প্রথম পার্টের সলিউশনটা করি, ঠিক আছে। তো দেখো আমি এখানে আর জানি, এল জানি, সি জানি, কিন্তু সার্কিটের ম্যাথ করতে গেলে আমার কি লাগবে, এক্সএল এবং এক্সসি, তাই না, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে আমার এক্সএল এর ফর্মুলা কি? আমার এক্সএল এর ফর্মুলা হচ্ছে এক্সএল সমান 2 পাই এফএল, ঠিক আছে। তাহলে দেখি আমি এক্স 2 পাই এর মান তো আমরা জানি 3.1416। ফ্রিকোয়েন্সি দেখো এখানে দেওয়া আছে যে 50 হার্জ, ঠিক আছে। 50 ইন্টু এল, এল কত, 31.8 মিলি হেনরি, 31.8 ইন্টু 10⁻⁻। তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের একক হচ্ছে ওহম, ঠিক আছে। এবং তারপরে আমাদের এক্সি লাগবে। এক্সি এর ফর্মুলা কি, 1/2 পাই এফসি, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে ভ্যালুটা বসাই, 1/2 পাই ইন্টু এফ তো আমার 50, আর সি কত, 159 মাইক্রোফ্যারাড, তাহলে 159 ইন্টু 10⁻⁻6, ঠিক আছে। তো এটা ইউনিট আসবে ওহম। তো আমরা ক্যালকুলেশন করে দেখি এখানে কত আসে। তো সেই ভ্যালুটা বসানোর পরে আমাদের ম্যাথ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। এই দুইটা ডাটাই এখানে জাস্ট গিভেন না, যেহেতু ক্যালকুলেশন করবো দেখবা এখানে আসবে 1 ওহম এবং এখানে আসবে 20 ওহম, ঠিক আছে। তাহলে এই হেনরি গুলাকে আমি এখন কি পেয়ে গেলাম, রিঅ্যাকট্যান্স পেয়ে গেলাম। তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আমার, আমি কিভাবে লিখি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স জে অফ এক্সএল হিসাবে লিখতে হয়। তো সেটা কত, সেটা হচ্ছে আমার 20, ঠিক আছে। আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আমরা জানি মাইনাস জে অফ এক্সসি, ঠিক আছে, মাইনাস জে অফ 20।
তো আমি ডাটাগুলো এখানে লিখে দিলাম। এখানে জে অফ 20 যেটা দেখছো এটা কিন্তু আসলে টাইপিং মিস্টেক হলো, এটা হচ্ছে এক্সেল তো 1 হোম আসছে, তাহলে এক্সেলটা জে অফ 1। তো এই ডাটাটা পেয়ে গেলাম। এখন দেখো এটা একটা প্যারালাল সার্কিট, তাই না? তো প্যারালাল সার্কিট হলে আমার যে টোটাল ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্সটা আমি কিভাবে বের করব? দেখো, আর প্যারালাল জে অফ এক্সেল প্যারালাল মাইনাস জে অফ এক্সি, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে আমাদেরকে বের করতে হবে। তাহলে আর কত? আর হচ্ছে 10। তো ক্যালকুলেটর তোমরা যেভাবে বসাবে আমি সেটা সহ লিখে দিচ্ছি। 10 ইনভার্স 1 প্লাস এক্সেল মানে কত? জে অফ 1 ইনভার্স 1 প্লাস মাইনাস জে অফ 20 ইনভার্স 1 হোল ইনভার্স 1, ঠিক আছে? এভাবে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে দেওয়ার পরে তারপরে তোমরা যদি এটাকে পোলার বা রেক্টেঙ্গুলার যে কোনো একটা ফর্মে নিয়ে যাও, তাহলে তোমরা হচ্ছে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা পেয়ে যাবে, ঠিক আছে? তো ইম্পিডেন্স বের করে টোটাল ইম্পিডেন্স কে 220 ভোল্ট দিয়ে ভাগ করে তুমি কারেন্টটা পেতে পারো, ঠিক আছে? তাহলে এটাও একটা ওয়ে, এখান থেকে তুমি ইম্পিডেন্সটা পাইলা, তারপর তুমি আইটি সমান কি করলা? 220 ডিভাইডেড বাই জেড এভাবেও পেতে পারো, ঠিক আছে? আরেকটা ওয়ে হচ্ছে কি, আরেকটা ওয়ে হচ্ছে তুমি যেহেতু প্যারালাল সার্কিট, এখানে তুমি প্রতিটা ব্রাঞ্চে কারেন্ট বের করতে পারো, ঠিক আছে? তাহলে রেজিস্ট্যান্সের যে কারেন্ট, সেই কারেন্টটার আমি নাম দিচ্ছি আই আর, ঠিক আছে? তাহলে আই আর সমান কি হবে? আই আর সমান হবে ভি আর বাই আর, ঠিক আছে? যেহেতু প্যারালাল সার্কিট সবগুলোর আর আর তে ভোল্টেজই সমান, তাহলে সবগুলো আর আর তে ভোল্টেজ সমান হলে সেটা ভ্যালু কত? 220, এবং রেজিস্ট্যান্স হচ্ছে আমার 10 ওহম। তাহলে আমার রেজাল্ট কত আসছে? রেজাল্ট আসছে 22 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এবং আমি যদি এই যে ইন্ডাক্টর যে ব্রাঞ্চ আছে সেটার কারেন্টটা বের করতে চাই, সেটার নাম দিচ্ছি আমি আইএল। আইএল কত হবে? আইএল হবে ভি বাই জে অফ এক্সএল, ঠিক আছে? তো এখান থেকে যদি বের করো দেখবা 220 বাই জে অফ 1, ঠিক আছে? এটা যদি তুমি ক্যালকুলেটরে হিসাব করো তাহলে দেখবা তোমার আসবে 220 অ্যাঙ্গেল অফ মাইনাস 90 ডিগ্রি অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো এখন লাস্ট তোমার যেটা বের করতে হবে সেটা কি? সেটা হচ্ছে আই সি। তো আইসিটা কত হবে? আইসিটা সেম বি বাই মাইনাস জে অফ এক্সি, ঠিক আছে? ক্যাপাসিটেন্স থাকলে আমরা জানি রিঅ্যাকট্যান্স মাইনাস জে অফ এক্সি হবে। তাহলে 220 ডিভাইডেড বাই মাইনাস জে অফ 20, ঠিক আছে? তো এইটা হিসাব করে তুমি যা পাও, এটা হিসাব করে তুমি দেখবা তোমার এখানে চলে আসবে আইএল আইসি, এটা চলে আসবে 11 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে দেখো তুমি আইআর আইএল আইসি এই তিনটা কারেন্ট পেয়ে গেছো, তাহলে এই তিনটা কারেন্ট যোগ করলেই তো আইটি হবে, তাই না? এই ওয়েতেও তুমি এই আইটি কারেন্টটা বের করতে পারো, ঠিক আছে? যেটা আমরা এই যেখানে দেখাইছিলাম এইভাবে বের করা যায়, অথবা এখন যেভাবে বললাম সেভাবেও বের করা যায়। তাহলে আইটি টোটাল কারেন্টটা আমার কি হবে? আইআর যোগ আইএল যোগ আইসি। তো ক্যালকুলেটরে তুমি এই তিনটা ভ্যালু যোগ দিয়ে দিবা, আইআর আইএল এবং আইসি। তো এগুলো যদি যোগ করো দেখবা তোমার চলে আসবে 210.55 অ্যাঙ্গেল অফ মাইনাস 84 ডিগ্রি অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে তুমি কি পেয়ে গেলা? তোমার টোটাল যে কারেন্ট সেটা পেয়ে গেল। এখন দেখো তোমার একটা অ্যান্সার ছিল কি, আহ, ইয়া বের করা, সরবরাহ কারেন্ট বের করো, তাই না? এই আইটিটাই কিন্তু তোমার সরবরাহ কারেন্ট, তাই না? এই সরবরাহ কারেন্টটা তুমি পেয়ে গেল। এইটাও একটা ওয়ে, আর প্রথমে একটা ওয়ে। এই ওয়েতে সেকেন্ড ওয়েতে কেন করলাম বড় করে, ওইভাবে ডাইরেক্ট করলাম না কেন? কারণ এখানে আমার সেকেন্ড আরেকটা যে প্রশ্ন সেখানে বলা হচ্ছে আইআর আইএল আইসি এই কারেন্টের ভেক্টর চিত্র আঁকতে। কিন্তু এখানে প্রশ্নের ভিতরে একটা কথা লুকানো আছে, সেটা দেখো সরবরাহ ভোল্টেজের সাপেক্ষে। এর মানে কি এটা কিন্তু খেয়াল করতে হবে। সরবরাহ ভোল্টেজের সাপেক্ষে মানে হচ্ছে এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে 220 ভোল্ট, সেটার অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরতে হবে, ঠিক আছে? ওইটা ধরে এরপর আঁকতে হবে।
তাহলে সরবরাহ কারেন্ট যেহেতু 220 ভোল্ট, ঠিক আছে, এটাকে যদি আমি 0 ডিগ্রিতে ধরি এবং আমি যদি সেকেন্ড পার্ট যে ভেক্টর চিত্র সেটা ড্র করি, সেটা কেমন হবে? তাহলে দেখো, সরবরাহ ভোল্টেজকে আমি কি করতেছি, রেফারেন্স ধরতেছি। কেন? প্রশ্নে বলা আছে সেজন্য। তাহলে দেখো আমার সরবরাহ ভোল্টেজটা কি, বি। তো সরবরাহ ভোল্টেজ যদি বি হয় এবং তার সাথে বাকি কারেন্ট গুলো প্লট করো, দেখো রেজিস্ট্যান্সের কারেন্ট কত, 22 অ্যাম্পিয়ার, অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, তাই না? কোনো অ্যাঙ্গেল নাই মানে 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি হইলে কি হবে, এই যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের সাথেই ভ্যালুটা হবে, ঠিক আছে। তাহলে এটা নাম দিয়ে দিলাম আইআর। আইএলটা দেখো কত, 220 অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি, তাই না? 220 অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি। তাইলে মাইনাস থাকলে আমরা কি উল্টা দিকে চলে যাবো, অ্যাক্সিস থেকে এদিকে নিচের দিকে চলে আসবো, ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে। তো ঘড়ির কাঁটার দিকে যত আসি ততটুকু যাবো, তাহলে কতটুকু যাইতে হবে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি, স্ট্রেট লাইন একটা এখান থেকে আমাদের ড্র করতে হবে, ঠিক আছে। স্ট্রেট লাইন ড্র করলাম। এটা কিসের? এটা হচ্ছে আমার আইএল এর, এবং এটার অ্যাঙ্গেল কত, এটার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এবং তারপর আমার কি আইসি, আইসির অ্যাঙ্গেল কত, 11 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। তার মানে কি, এই 90 ডিগ্রিটা হবে কোথায়, পজিটিভ 90 ডিগ্রি। তার মানে এই 90 ডিগ্রিটা হবে এই অ্যাক্সিস থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে উঠতে হবে পজিটিভ অ্যাঙ্গেল থেকে। তাহলে আমি বিপরীত দিকে উঠলাম, ঠিক আছে। উঠার পরে আমি কি পাইলাম, আমি যেটা পাইলাম সেটা হচ্ছে আমার কি, আইসি। এটা কত, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। দেখো এখন কথা হচ্ছে, আমি এটা এত ছোট এটা এত বড় এরকম দিলাম কেন, ঠিক আছে। তার কিন্তু একটা কারণ আছে, সেই কারণটা কি খেয়াল করো। ভেক্টর ডায়াগ্রাম আঁকার সময় একটু চোখের আন্দাজে একটু মিলাই মিলাই আঁকতে হবে। যেমন এখানে কি সরবরাহ ভোল্টেজের সাপেক্ষে সরবরাহ ভোল্টেজের ভ্যালু কত, 220, তাই না? তাইলে এই 220-এর জন্য আমি এতটুকু লম্বা একটা লাইন কনসিডার করছি, যে 220 এই ভ্যালু, এই অ্যামপ্লিচিউডের ভ্যালু কত, এতটুকু লম্বা একটা লাইন, ঠিক আছে। তো যখন আমি আইআর রাখতেছি, আইআর এর মান কত, 22, মানে কি 220-এর চেয়ে অনেক ছোট, এই জন্য ভোল্টেজ 220 যেহেতু এতটুকু, এই জন্য এই আইআর কারেন্টটা কি জাস্ট এতটুকু ছোট একটা ভ্যালু ধরছি। আবার যখন আমি আইএল নিচ্ছি, আইএল এর ভ্যালু 220, তাহলে আইএলটা কি, এই ভি এর সমান করে চোখের আন্দাজে আমি আঁকছি, এই দাগটা আর এই একটা সমান করে আঁকছি, ঠিক আছে। আবার যখন আইসি আঁকছি, আইসির মান কত, আইসির মান হচ্ছে 11, তার মানে এটাও অনেকটা ছোট একটা লাইন, এই জন্য এটা ছোট করে এখানে আসছে, ঠিক আছে। তো এই হলো আমার ভেক্টর ডায়াগ্রামের প্লট। তো এতটুকু আঁকলেই হয়, তোমরা চাইলে একটু অ্যাডভান্স এঁকে দিয়ে আসতে পারো, যদি প্রশ্নে বলা আছে এখানে যে আইআর আইএল আইসি আঁকতে। কিন্তু আমরা যেহেতু আইটি বাইর করছি, আইটিটাও আমরা একটু দেখাই দিই, ঠিক আছে। তা আইটি টোটাল যে কারেন্ট, সেটা কিভাবে প্লট করবা, সেটা প্লট করার নিয়ম হচ্ছে, তোমার এই যে ক্যাপাসিটরের যে কারেন্ট, সেই কারেন্টটা ইন্ডাক্টরের কারেন্ট থেকে বিয়োগ দিতে হবে। তো ভেক্টর ডায়াগ্রাম ক্ষেত্রে আমরা জানি কোন একটা ভেক্টরকে তার দিক চেঞ্জ না করে প্যারালালি যে কোনো দিকে সরানো যায়, ঠিক আছে। তাইলে এই ভেক্টরটাকে আমি কি করলাম, মনে করো প্যারালালি এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে ভেক্টরের ফর্মুলা, ঠিক আছে। এখানে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে একে আমি কি করবো, দিক চেঞ্জ না করে প্যারালালি আমি ওকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তাইলে আমি এই যে আমার ভেক্টরটা আছে, সেই ভেক্টরটাকে আমি কোথায় নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসলাম। কোন ভেক্টরকে, আইসি ভেক্টরকে, ঠিক আছে। তো এই ভেক্টরটাকে তুমি তোমার জায়গা মতো নিয়ে আসো। সাপোজ ওই ভেক্টরটাকে এখন কি করলাম, এই জায়গাটাতে নিয়ে আসলাম। তাইলে এইটার নামই কি হয়ে গেল, আইসি। এটা হচ্ছে ভেক্টরের নিয়ম, ঠিক আছে। একটা ভেক্টরকে তার দিক চেঞ্জ না করে প্যারালালি যেকোনো দিকে সরানো যায়। তুমি কিন্তু এটাকে এনে এইভাবে কোথাও ড্র করতে পারবে না, দিক সেম দিকে থাকতে উপর দিকে আছে এবং প্যারালাল থাকতে হবে, এটা প্যারালাল, এটা প্যারালাল আছে, আনলাম। টানার পর এখন কি, এখানে যে তোমার রেজাল্টেন্ট কারেন্ট, ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের পরে এই যে এখানে যে এতটুকু কারেন্টটা আসলো, এই কারেন্টটা কি, এই কারেন্টটা অ্যাকচুয়ালি আইএল আর আইসি এর বিয়োগফল না? খেয়াল করো তো, আইএল যদি পুরাটা হয়, পুরাটা থেকে যদি আইসি এতটুকু বিয়োগ দাও, তাহলে কি এতটুকু হচ্ছে আইএল মাইনাস আইসি, তাই না? তো আইএল মাইনাস আইসি করার পরে
তোমার কি হবে, এই যে আইটি কারেন্টটা তুমি ড্র করতে পারবা কিভাবে। এই রেজিস্ট্যান্সের যে তোমার কারেন্ট আসলো সেখান থেকে একটা তুমি স্ট্রেট লাইন আঁকো, এখান থেকে একটা স্ট্রেট লাইন আঁকো। এই স্ট্রেট লাইনটা হবে কিন্তু এটার প্যারালালে। ঠিক আছে, এটা যদি বাঁকা থাকতো এই লাইনটাও বাঁকাই যেত, এটা যদি বাঁকা থাকতো এই লাইনটাও বাঁকাই যেত। যেহেতু দুইটাই সমান সমান এই জন্য আয়তক্ষেত্রের মতো হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা সামান্তরিক হতে হবে। তো যেহেতু বাহু সমান অ্যাঙ্গেল 90, সামান্তরিক আঁকলেও আয়তক্ষেত্র হয়ে গেছে। ঠিক আছে, তো করার পরে ফাইনালি আমি এখান থেকে কি পাচ্ছি, এই যে এটার যে কর্ণ, ঠিক আছে, সেই কর্ণটাই হচ্ছে কি আমার টোটাল কারেন্ট। এভাবে তুমি হিসাব কিতাব করে আঁকতে পারো, অথবা ডাইরেক্ট এতক্ষণ যেভাবে IR IL আইসি আঁকলাম এখানে কিন্তু আমি সেভাবেও আঁকতে পারি। 210.55 অ্যাঙ্গেল অফ -84। ঠিক আছে, তো তুমি দেখো চোখের আন্দাজে যদি খেয়াল করো, দেখো এখান থেকে এখানে কত, -84°, তাই না? পুরাটা 90 হইলে 90 থেকে একটু বাদ, -84°। এবং ভ্যালু কত, 210। তার মানে কি এতটুকু যদি 220 হয়, ঠিক আছে, আর যদি 220 হয়, এটা এখানে আসছে কি একটু কমে গেছে 210, তার মানে কাছাকাছি। এইভাবে করে তুমি ভেক্টর ডায়াগ্রামটা আঁকতে পারো। তো পরীক্ষার হলে তোমার কতটুকু আঁকতে হবে এটা তো আমি বোঝার জন্য বললাম। পরীক্ষার হলে তোমার কি করতে হবে, IR IL আইসি বের করবা, আইটি বের করবা, এই ভেক্টর ডায়াগ্রামটা এঁকে দেবে। জাস্ট মনে করো তোমার 3 মিনিটের কাজ। ঠিক আছে, তো এই ম্যাথটা যদি তোমরা ভালো করে বুঝতে না পারো তাহলে এই যে 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি এই চ্যানেলের প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে গিয়ে ইলেকট্রিক্যাল সার্কিট অংশে তোমরা ভিডিওগুলো একে একে দেখবা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে শান্ট মোটরের একটা ম্যাথ। ঠিক আছে, এই শান্ট মোটরে কি বলা হচ্ছে দেখো, একটা 4 ভোল্ট 100 ভোল্ট শান্ট মোটর আছে। এই শান্ট মোটরটা ল্যাপ ওয়াইন্ডিং কন্ডাক্টর আছে। ঠিক আছে, এবং সরবরাহ হতে 32 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে এবং 7.5 হর্স পাওয়ার উৎপন্ন করে। ফিল্ড ওয়াইন্ডিং এ 1 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। আর্মেচার রেজিস্ট্যান্স এবং ফ্লাক্স পার পোল দেওয়া আছে। বাইর করতে বলছে এই মোটরটা কত গতিবেগে ঘুরতেছে, এই মোটরের টর্ক কত, ঠিক আছে, সৃষ্ট টর্ক কত, ডেভেলপ টর্ক কত, শেফ টর্ক মানে হচ্ছে আউটপুট টর্ক কত, তিনটা ডাটা আমার কাছে চাইছে। ঠিক আছে, এটা দেখো হুবহু একটা বই থেকে তুলে দিছে, বিএল থেরেজা ভলিউম 2 এর এক্সাম্পল 29.12, এই টাইপের ম্যাথ কিন্তু আছে, তোমরা ওই বইতে খুলেও দেখতে পারো। এখন দেখো আমার যে গিভেন ডাটা আছে সেগুলো আমি একটু লিখি। প্রথম হচ্ছে এটা একটা শান্ট মোটর, তাই না? শান্ট মোটর মানে কি আর্মেচার আর শান্ট ফিল্ড প্যারালাল থাকবে। ঠিক আছে, আর ব্যাক ইএমএফ টা এখানে কানেক্ট করতে হবে। শান্ট মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু এটা। শান্ট মোটর বোঝা মাত্রই আমার মাথায় এই চিত্রটা আসতে হবে, আসলো। এবং এটা বলা হচ্ছে একটা ল্যাপ ওয়াইন্ডিং। ল্যাপ ওয়াইন্ডিং এ কি হয়, ল্যাপ ওয়াইন্ডিং এ এ সমান পি হয়, প্যারালাল পথের সংখ্যা সমান পোল সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে পোল বলা আছে 4, তাহলে পোল 4 বলা মানে এ সমান কি হয়ে গেছে, 4 হয়ে গেছে। ওয়েভ ওয়াইন্ডিং হইলে কিন্তু এইভাবে ফর্মুলাটা হইতো না। এবং 540টি ল্যাপ ওয়াইন্ডিং কন্ডাক্টর আছে। তো কন্ডাক্টরকে আমরা যেহেতু জেড দ্বারা প্রকাশ করি, এটাকে আমি লিখলাম জেড সমান 540। সাপ্লাই হতে এটা 32 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে এবং এত হর্স পাওয়ার উৎপন্ন করছে। তার মানে এই মোটরটা যে আউটপুটে আমাকে যে মেকানিক্যাল পাওয়ারটা দিচ্ছে, ইলেকট্রিক্যাল পাওয়ার রিসিভ করার পরে, সেই মেকানিক্যাল পাওয়ারটা কত, 7.5 হর্স পাওয়ার। ফিল্ড ওয়াইন্ডিং এ 1 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, দেখো তাহলে এই জায়গাতে কারেন্ট নিচ্ছে কত, 1 অ্যাম্পিয়ার, যেহেতু এটা ফিল্ড ওয়াইন্ডিং। তারপর আর্মেচার রেজিস্ট্যান্স 0.09 এখানে লিখলাম। এবং আর কি বলা আছে, ফ্লাক্স পার পোল 30 মিলিওয়েবার। ঠিক আছে, আমার ফ্লাক্স পার পোল বলা আছে 30 মিলিওয়েবার। আমার কাছে কি চাইছে দেখো, গতিবেগ। ঠিক আছে, তো গতিবেগ বের করার ফর্মুলা কি, আমরা জানি কি সমান ফাই জেড এন পি বাই 68। দেখো ফাই দেওয়া আছে, জেড দেওয়া আছে, ঠিক আছে, এন তো বের করতে হবে, পিও দেওয়া আছে, ফাই জেড এন পি বাই 68, সব ডাটা দেওয়া আছে, কিন্তু ইটা দেওয়া নাই। তাহলে আমার ইটা বের করতে হবে, তারপর আমরা ফর্মুলা যেটা বললাম ওইটা বসাইতে পারবো। তাহলে ইটা কত হবে এখানে, ঠিক আছে, সেটা হচ্ছে এখন আমাদের দেখার বিষয়।
তাহলে দেখো এখানে যদি 32 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকে 1 অ্যাম্পিয়ার এদিকে চলে যায়, তাইলে এই আর্মেচারের এখানে কত অ্যাম্পিয়ার ঢুকবে? 32 থেকে 1 বিয়োগ দিলে এখানে ঢুকবে কত? 30 অ্যাম্পিয়ার কারেন্ট, তাই না? তো 30 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকলে এখানে মনে করো 30 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকলো, তাহলে কি হবে? এই 30 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যে এই রেজিস্ট্যান্স কিছু ড্রপ করবে, বাকিটা এখানে চলে আসবে, তাই না? তাহলে এখানে কি হয়েছে দেখো তো, বলা হচ্ছে 100 ভোল্ট শান্ট মোটর। 100 ভোল্ট শান্ট মোটর মানে কি? এই সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে 100 ভোল্ট। তাহলে দেখো এই সাপ্লাই ভোল্টেজটা থেকে আমি যদি এটা ড্রপটা বাদ দিই, তাহলে ইবিটা পেয়ে যাবো না? তাহলে শান্ট মোটর থেকে আমি কি বলতে পারি? ইবি সমান আমার টার্মিনালের যে ভোল্টেজ সেটা বিয়োগ আর্মেচারের কারেন্ট ইনটু আর্মেচারের রেজিস্ট্যান্স, ঠিক আছে? কেভিএল আর কি, 100 ভোল্ট থেকে এটা ড্রপ বিয়োগ দিচ্ছি জাস্ট। তাইলে বিটি কত আমার? 100 মাইনাস আইএ কত? 30, আর এ কত? আর এ হচ্ছে 0.09 ওহম, ঠিক আছে? তো এই হিসাবটা আমি করি, এখান থেকে আমার যা আসবে সেটা হচ্ছে ইবি। এটা করলে তোমার দেখবে আসবে 72.1 ভোল্ট, ঠিক আছে? তাহলে 72.1 ভোল্ট তুমি এখানে পাইলা। এখন আমি তোমাকে যেটা বলছিলাম, আমরা একটা ফর্মুলা জানি। সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ডিসি মেশিনের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে ই সমান 5 ZN P/60A, ঠিক আছে? তো দেখো এই ম্যাথে তোমার যদি এই 4 পোল এই ডাটা দেওয়া না থাকতো তাও তুমি করতে পারতা, কারণ হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং। ল্যাপ ওয়াইন্ডিং কি এ আর বি সমান, এই ডাটা বসাও না বসাও একই কথা, ঠিক আছে? তাহলে দেখো আমি এখন যদি ভ্যালুটা বসাই, ইবি ইবি আমি কত পাইছি? 72.1, ঠিক আছে? ফাই কত? 30 মিলি ওয়েবার, 30 মিলি ওয়েবার। জেড কত? জেড হচ্ছে 540। এন কত? এন আমি জানি না, এই গতিবেগে আমি এখন বাইর করতেছি, এন হচ্ছে গতিবেগ। আর পি আর এ ভ্যালু বসাইলেও পারো, না বসাইলেও সমস্যা নেই, কারণ পি আর এ কি হবে? ল্যাপের কারণে একটা একটা কাটাকাটি যাবে, তাহলে 60। তাহলে দেখো এই জিনিসটা বজ্রগুণ করে এটা দিয়ে ভাগ দিলে কিন্তু এখান থেকে এন বের হয়ে যাবে, যেহেতু এই ইকুয়েশনে একটাই মাত্র অজানা, সেটা হচ্ছে এন। তাইলে তোমার যে সৃষ্ট গতিবেগ এন, সেটা এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ ক্যালকুলেশন করার পরে। এটা ক্যালকুলেশন করে যা আসে 267 আর তাহলে এটা হচ্ছে তোমার এই যে 1 নাম্বার ছিল, 1 নাম্বারের আনসার। নিউটন মিটারে সৃষ্ট টর্ক, ঠিক আছে? সৃষ্ট টর্ক আমরা কিভাবে বাইর করি? দুই ধরনের টর্ক আছে, একটা হচ্ছে কি সৃষ্ট টর্ক, আর একটা শেফট টর্ক বা ডেভেলপ টর্ক বলে অনেক সময়। এই যে সৃষ্ট টর্ক, এটার নাম হচ্ছে এটাকে আর্মেচার টর্ক বলে, ঠিক আছে? বিভিন্ন নামে আসতে পারে, আমি যেগুলো বললাম এই কথাগুলো মনে রাখি। তাহলে টর্ক যেটা বললো, সৃষ্ট টর্ক বা আর্মেচার টর্ক, এই টর্কের ফর্মুলা হচ্ছে ডিসি মোটরের ক্ষেত্রে 9.55 EBIA/N, ঠিক আছে? অর্থাৎ এখানে তোমার যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা এখানে আসলো, ইবি ব্যাক ইএমএফ তৈরি হলো, সেই ব্যাক ইএমএফ এর কারণে সরাসরি যে টর্কটা সৃষ্টি হয়েছে এখানে, সেটা হচ্ছে 9.55 EBIA/N। এরপরে এটা যে মোটর ঘুরতেছে, ঘুরার ফলে কি হয়েছে? মোটরের ভিতরে ওয়াইন্ডিং আছে, বাতাস আছে, এটার ওয়েট আছে, অনেক কিছু আছে। এগুলাতে লস হওয়ার পরে মোটরের যে একটা শ্যাফট থাকে, যেরকম একটা দণ্ড বের হয়, ঠিক আছে? এই শ্যাফটে কি হয়? সৃষ্ট টর্ক তো একদম শ্যাফটের মাথা পর্যন্ত পৌঁছায় না, ঠিক আছে? তো শ্যাফটের মাথা পর্যন্ত যখন এই টর্কটা পৌঁছায় না, এই জন্য সেটার নাম হচ্ছে শ্যাফট টর্ক। তার মানে কিছু টর্ক এখানে কি হয়ে যায়? কমে যায়। এর জন্য দুইটা টর্ক, একটা হচ্ছে কি সৃষ্ট টর্ক, আর একটা হচ্ছে লস টস হওয়ার পরে যেটা পাওয়া যায় সেটা শ্যাফট টর্ক। দেখো তুমি বসে দাও 9.5 EBIN। ইবি হচ্ছে তোমার আমি এখানে পাইলাম 72.1 ইন্টু আইএ। আইএ কত? আর্মেচারের কারেন্ট ছিল
30 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এই আর্মেচারে 30 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে বাই এন। এন কত? এন কিন্তু আমি একটু আগে পাইছি 267, ঠিক আছে। তো এটা হিসাব করে আমার কাছে যা আসে, এটা হিসাব করে দেখো, এখানে তোমার ভ্যালু আসবে 79.93 টর্কের একক নিউটন মিটার, ঠিক আছে। এটাই তোমাকে বলছে যে নিউটন মিটারে সৃষ্ট টর্ক। তো দেখো এটা হচ্ছে আমার আরেকটা আনসার। এখন এরপরে আমার কি লাগে? 3 নাম্বার। 3 নাম্বার কি বলছে? শেফট টর্ক। তো লস টস হওয়ার পরে যে শেফট টর্ক, দেখো ফর্মুলা কেমন ছিল? 9.55 ইন্টু পাওয়ার বাই এন, ইবিআই এ, ডিসি তে তো কারেন্ট আর ভোল্টেজ গুণ করলে পাওয়ার হয়, তাই না? তাইলে এখানে আমার ফর্মুলাটা কি হবে? তো দেখো, তার মানে আমার যে শেফট টর্ক সেটার ফর্মুলাও কি একই রকম হইতে হবে, পাওয়ার ডিভাইডেড বাই এন হইতে হবে। এখন কত হয়েছে? পাওয়ার কত হবে, এন কত হবে, ঠিক আছে। দেখো একটা শেফট, সে ঘুরতেছে একটা স্পিডে, এই এই টার্মিনাল দিয়ে তুমি ঘুরাইতেছো, যত স্পিডে ঘুরাও এই টার্মিনালও কি স্পিডটা সেম থাকবে না? স্পিডটা কি লস হওয়ার উপায় আছে? মোটরের শেফট তো আর ঘুরতে ঘুরতে বাঁকা হয়ে যায় না, বা এখানে বলেও নাই যে বাঁকা হয়ে গেছে। তার মানে স্পিডটা কি থাকে? সেম থাকে, কিন্তু লসের কারণে কি হতে পারে? এটা টর্কটা কমে যেতে পারে। তার মানে শ্যাফটের টর্ক, শ্যাফটের স্পিড আর জেনারেটেড স্পিড দুইটা কিন্তু সমান, কিন্তু টর্ক সমান না, ঠিক আছে। তাহলে আমার ফর্মুলা কি হবে? শ্যাফট টর্ক 9.55। শ্যাফট মানে কি একদম আউটপুটে তোমার টর্ক বের করতেছো, তাহলে পাওয়ার হবে আউটপুটের পাওয়ার ডিভাইডেড বাই এন। তাহলে তোমার দেখো 9.55 ইন্টু আউটপুটের পাওয়ার তোমার দেওয়া আছে 7.5 হর্স পাওয়ার, তাহলে সেটা কি হবে? 7.5 ইন্টু হর্স পাওয়ার কত? 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? সেটাতে আমাকে কনভার্ট করে ফেলতে হবে। 1 হর্স পাওয়ার সমান তো আমরা জানি 746 ওয়াট, ঠিক আছে। তাইলে 746 ডিভাইডেড বাই এন। এন কত? এন ঠিক আগের মতো 267। এটা ক্যালকুলেট করার পরে তোমার যা আসে, এখানে তুমি হিসাব করে দেখো, এটা 66.5 নিউটন মিটার আসবে, ঠিক আছে। তাইলে তোমার এটা হচ্ছে তোমার 3 নাম্বারের আনসার। খুব ইজি ম্যাথ ছিল, কিন্তু দেখো দুইটা ম্যাথ, এই ম্যাথটা করতে তোমার সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে, আর এই ম্যাথটা করতে তোমার 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটে হয়ে যাওয়ার কথা। এরপর আমরা 3 নাম্বার প্রশ্নটি দেখো, এটা কিন্তু রিপিট হয়েছে, এই প্রশ্নটা বারবার আসছে। এই জন্য প্রতিনিয়ত তোমরা এই যে জব এক্সামের যে সলিউশন আছে, এই সলিউশন গুলো দেখবা। আমাদের এই 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডির যে প্লে লিস্ট আছে, ওখানে জব সলিউশন একটা প্লে লিস্ট আছে, ওখানে ঢুকলে রিসেন্ট যে জব পরীক্ষাগুলো হচ্ছে বুয়েটে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, ওগুলা সলিউশনটা দেখতে পারবা। তাইলে এরকম রিপিট প্রশ্নগুলো খুব সহজে পেরে যাবা। দেখো এইটা বিসিপিসিএল এ 2018 সালে আসছিল বুয়েটে, এবং এটা আলেকজান্ডারের 11.15 এর একটা ম্যাথ। তো এখানে কি বলা হয়েছে দেখো, যখন when connected to a 220 volt RMS 50 hertz power line, a load absorbs 4 kilowatt at a lagging power factor of 0.8। তার মানে কি? তার মানে তুমি কি করতেছো, তোমার একটা সোর্স আছে, সেই সোর্সের সাথে একটা লোডকে কানেক্ট করতেছো, ঠিক আছে। সাপোজ এটা তোমার সোর্স, এটা তোমার লোড। তো এই সোর্সে তোমার ডাটা কি দেওয়া আছে? সোর্সের ডাটা দেওয়া আছে 220 ভোল্ট আরএমএস। আর তোমার যে লোড আছে, সেই লোডটাকে কি বলা হচ্ছে? যে এতে সাপ্লাই দিলে সে কি করে? 4 কিলোওয়াট পাওয়ার নেয়, এবং পাওয়ার ফ্যাক্টর কত লোডের? 0.8 ল্যাগিং, ঠিক আছে, এই যে ল্যাগিং। এবং বলছে রেইজ দ্য পাওয়ার ফ্যাক্টর 2.95। তার মানে এই যে 0.8 আছে পাওয়ার ফ্যাক্টর, এই পাওয়ার ফ্যাক্টরটাকে কোথায় নিয়ে যাইতে হবে? 0.95 নিয়ে যাইতে হবে। এটা নিতে হইলে তোমার কতটুকু ক্যাপাসিটেন্স এখানে কানেক্ট করতে হবে? তো আমরা জানি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কে ইমপ্রুভ করার জন্য আমরা কি কানেক্ট করি? ক্যাপাসিটর কানেক্ট করি। এবং ক্যাপাসিটরটা কিভাবে কানেক্ট করতে হয়? ক্যাপাসিটরটা কিন্তু লোডের সাথে এভাবে পার ফেজে প্যারালালি কানেক্ট করতে হবে। এখানে কিছু বলা নাই, মানে বুঝতে হবে এটা সিঙ্গেল ফেজের ম্যাথ আসছে, ঠিক আছে।
তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই ক্যাপাসিটেন্সের মান বার করা, যেই ক্যাপাসিটেন্সটা কি করবে, এই 0.8 যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ছিল এটাকে সে 0.95 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে নিয়ে যাবে। তো এই ধরনের ম্যাথ তুমি যদি ভেঙে 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 করো তাহলে কিন্তু একটু সময় লাগে, ঠিক আছে। ভেঙে ভেঙে তুমি আমাদের যে সলিউশন ক্লাসগুলা দেখবা, এখনো আপলোড করা হয় নাই। এই 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডির প্লে লিস্টে আমরা যখন দেখবা পাওয়ার সিস্টেম পার্টটা আপলোড করব, সেখানে তুমি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট সম্বন্ধে লেকচার পেয়ে যাবো, ঠিক আছে। তো ওখানে ডিটেলস পাবো যে ভেঙে ভেঙে কিভাবে করতে হয়, কিন্তু পরীক্ষার হলে তো আমাদের এত সময় থাকবে না, শর্টকাটই করতে হবে। তো আমি একটা শর্টকাট তোমাদেরকে দেখাই দিচ্ছি। সেই শর্টকাটটা দেখো। শর্টকাটটা হচ্ছে তোমার যে পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া থাকবে পরীক্ষায়, ঠিক আছে, সেই পাওয়ার ফ্যাক্টরটাকে তুমি ধরবা θ1, আর ইমপ্রুভ করে যেটাকে নিয়ে যেতে হবে সেটাকে ধরবা θ2। তার মানে cos θ1 0.8, cos θ2 0.95, ঠিক আছে। তো দেখো, তাহলে আমার পরীক্ষায় কি দেওয়া আছে, cos θ1 সমান 0.8 এবং cos θ2 সমান আছে 0.95। দুইটাই কি ল্যাগিং কিন্তু, ঠিক আছে, এটা খেয়াল করবা। পাওয়ার ফ্যাক্টর টু এত। তো যদি কিছু বলা না থাকে এরকম, তাহলে প্রথমটা যে ডাটা ছিল ওইটাই ধরে নিবা, ঠিক আছে। তাহলে 0.95 ল্যাগিং দুইটা আমার কি আছে, পাওয়ার ফ্যাক্টর আছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি θ1 আর θ2 টা বের করে নিতে পারবো। θ1 কি হবে, cos ইনভার্স 1.8। তাহলে cos ইনভার্স 1.8 করলে তুমি কত পাবা, 36.87 ডিগ্রি। আর cos ইনভার্স 1.95 করলে পাচ্ছ 18.19 ডিগ্রি, ঠিক আছে। তাইলে এখন তুমি একটা ফর্মুলা মনে রাখবা। সেই ফর্মুলাটা হচ্ছে তোমার যে ক্যাপাসিটরের ভ্যালু বাইর করতে হবে পার ফেজে, সেই ক্যাপাসিটেন্সের ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে P ইন্টু tan1 মাইনাস tan θ2 ডিভাইডেড বাই 2 পাই f ফেজ ভোল্টেজ স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলাটা মনে রাখলে 3 ফেজও তোমাদের অঙ্ক করতে সমস্যা হবে না। এটা তো সিঙ্গেল ফেজের ম্যাথ। তাহলে দেখো পি কি, পি হচ্ছে লোডের যে পাওয়ার তোমাকে দেওয়া আছে সেটা, সেটা কত, 4 কিলোওয়াট। tan θ1 কি, ওই যে θ1 দেওয়া আছে, θ1 কত, 36.87 মাইনাস θ2 টা কত দেওয়া আছে, 18.19, ঠিক আছে। এবং ডিভাইডেড বাই 2 পাই f বিপি স্কোয়ার। 2 পাই f, f কত, সিস্টেমের ফ্রিকোয়েন্সি বলছে 50 হার্টজ এবং 220 ভোল্ট আরএমএস। এটা কি বলছে, সিস্টেমের ফেজ ভোল্টেজ, ঠিক আছে। এটা যদি কখনো ম্যাক্সিমামে থাকে তাহলে তুমি সাইন ওয়েভ হলে √2 দিয়ে ভাগ করে আরএমএস এ নিয়ে আসবা, তাহলে 220 স্কোয়ার, ঠিক আছে। আর 3 ফেজ হলে কি করবা, লাইন ভোল্টেজ থাকলে √3 দিয়ে ভাগ করে পার ফেজে নিয়ে আসবা। বাকি অঙ্ক কিন্তু সেমই হবে, ঠিক আছে। এবং 3 ফেজ থাকলে 3 ফেজের ম্যাথ তোমরা আমাদের পাওয়ার সিস্টেমের প্লে লিস্টে চলে গেলে, এই 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি, সেখানে পেয়ে যাবা। যদিও এই প্লে লিস্টটা আমরা এখনো ক্রিয়েট করি নাই, খুব শীঘ্রই পেয়ে যাবো ওখানে। তাহলে দেখো, এখান থেকে তুমি ক্যাপাসিটেন্স কত পাচ্ছ, জাস্ট এটা ক্যালকুলেটরে বসে দাও, ক্যাপাসিটেন্সের ভ্যালু যা আসে তাই তোমার আনসার, 110.9 মাইক্রো ফ্যারাড। এটা হচ্ছে তোমার আনসার। অর্থাৎ তুমি এই ক্যাপাসিটরটা লাগাইলে 0.8 এর যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে সেটা 0.95 এ উন্নীত হবে। এখন একটা কথা আছে, এখানে পরীক্ষা অনেক সময় পেঁচাই দিতে পারে। এখানে বলছে কি, রেজ দ্য পাওয়ার ফ্যাক্টর 2। 2 মানে হচ্ছে যা আছে তাকে চেঞ্জ করে এখানে নিয়ে যাওয়া, ঠিক আছে। কিন্তু কখনো যদি বলে রেজ দ্য পাওয়ার ফ্যাক্টর বাই, ঠিক আছে, তাহলে বাই মানে হচ্ছে এখন যা আছে, ঠিক আছে, তার সাথে সেই পাওয়ার ফ্যাক্টরটা যোগ করতে হবে। তোমাকে বললো রেজ দ্য পাওয়ার ফ্যাক্টর বাই 0.15, তার মানে হচ্ছে কি, আগে ছিল 0.8 এ, এখন কোথায় নিয়ে যেতে হবে, এখন নিয়ে যেতে হবে 0.8 যোগ 0.15। তার মানে অঙ্ক কিন্তু এটাই আসছে, 0.95 এর অঙ্কই আসছে। অঙ্ক এভাবেই হবে, কিন্তু ডাটাতে ঘুরাই দিয়ে এখানে 2 এর জায়গায় কি বলে দিতে পারে, বাই বলে দিতে পারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটু টেকনিক ইউজ করলে, ঠিক আছে। তাহলে জিনিসটা খেয়াল রাখবা যে রেজড টু আর রেজড বাই দুইটা কিন্তু একই জিনিস না।
গুগলে সার্চ দিয়ে তোমরা দেখে নিতে পারো। রেজ টু মানে হচ্ছে সর্বদা সবকিছু সমেত যেখানে পৌঁছায়, আর রেজ বাই মানে হচ্ছে আগে যেটা ছিল সেটার থেকে কতটুকু ইনক্রিজ হয়েছে সেই ইনক্রিমেন্টের পরিমাণটা বলা তো। এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবা, বুয়েট কিন্তু এই ধরনের প্রশ্ন ভালোই ঘুরায়। আহ, এরপর আমরা এখন যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে স্ট্রিং ইনসুলেটরের ম্যাথ। এখানে বলা হচ্ছে একটা স্ট্রিং ইনসুলেটর আছে, সেটা 3 ইউনিটের এবং প্রতিটা ইউনিটের নিরাপদ কার্যকরী ভোল্টেজ 15 কেভি এবং প্রতিটা ইউনিটের সেলফ ক্যাপাসিটেন্স শান্ট ক্যাপাসিটেন্সের অনুপাত দেওয়া আছে। স্ট্রিং এর সর্বোচ্চ নিরাপদ কার্যকরী ভোল্টেজ এবং স্ট্রিং এফিসিয়েন্সি, এই দুইটা ডাটা তোমার কাছে চাইছে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা ডাটা বের করি। 3 ইউনিট, তার মানে কি তিনটা আমার কি আছে, এরকম ডিস্ক আছে। ঠিক আছে, তার মানে তিনটা ডিস্ক থাকলে আমার এন এর মান কত হবে, এন এর মান আমি ধরে নিলাম 3 যেহেতু দেওয়া আছে, এবং এটা স্ট্রিং ইনসুলেটর। তার মানে কি এরকম তিনটা ইনসুলেটর আছে, এটা একটা ইনসুলেটর, এটা একটা ইনসুলেটর, এটা একটা ইনসুলেটর। ঠিক আছে, গেল। এবং বললো যে প্রতি ইউনিটের কার্যকরী ভোল্টেজ 15 কেভি। ঠিক আছে, তো প্রতি ইউনিটের কার্যকরী ভোল্টেজ বলা মানে কি, বলা মানে হচ্ছে একদম এই যে তোমার একটা ইনসুলেটর, একটা ইনসুলেটর, একটা ইনসুলেটর, এই ইনসুলেটর গুলার সাথে এইখানে যে কন্ডাক্টরটা কানেক্ট করা আছে, ঠিক আছে, এই যে কন্ডাক্টর গেল, এই কন্ডাক্টরের নিয়ারেস্ট যে ইনসুলেটর আছে তার আড়াআড়িতে ভোল্টেজ। ঠিক আছে, তার মানে এখানে যদি ফিগারে তাকাও, তোমার যে ভি3 দেওয়া আছে, এই ভি3 ভোল্টেজটা তোমাকে দেওয়া আছে। তো দেখো সরাসরি কিন্তু ভি3 বলা নাই, কথাটা একটু পেঁচাই দেওয়া আছে, এটা ধরে বুঝে নিতে হবে প্রতি ইউনিটের নিরাপদ কার্যকরী ভোল্টেজ এত। বলছে প্রতি ইউনিটের সেলফ ক্যাপাসিটেন্স এবং শান্ট ক্যাপাসিটির অনুপাত 8:1। তার মানে দেখো এই যে প্রতিটা ডিস্ক আছে, প্রতিটা ডিস্কের নিজস্ব ইনসুলেটর আমি ধরলাম সি, আর এই ডিস্কের মাঝখানে যে মেটালিক জয়েন্ট আছে সেই জয়েন্টের সাথে পোলের যে ক্যাপাসিটেন্স সেটাকে ধরলাম আমি C1। ঠিক আছে, তাইলে সেলফ আর শান্ট এর অনুপাত দেওয়া আছে, মানে সেলফ ক্যাপাসিটেন্স সি, শান্ট ক্যাপাসিটেন্স C1, এর অনুপাত কত দেওয়া আছে, 8:1। ঠিক আছে, এবং স্ট্রিং এর সর্বোচ্চ নিরাপদ কার্যকরী ভোল্টেজ আমাকে বাইর করতে বলছে। ঠিক আছে, স্ট্রিং এর সর্বোচ্চ নিরাপদ কার্যকরী ভোল্টেজ, তার মানে হচ্ছে আমাকে এই ভিটা বাইর করতে বলছে, ভি সমান 1, অথবা এটাকে ভিপিও বলা হয়, অর্থাৎ টোটাল সবগুলোর আড়াআড়িতে কত ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে। এখানে যে কন্ডাক্টর গেল, এই কন্ডাক্টরটা কি হয়েছে, তুমি ইনসুলেটর দিছো এখানে, তাইলে এই ইনসুলেটর আড়াআড়িতে ভোল্টেজ তৈরি হয়, ফাইনালি যে টোটাল ভোল্টেজ, সর্বোচ্চ নিরাপদ কার্যকরী ভোল্টেজ তোমাকে বের করতে বলছে। এবং আরেকটা জিনিস যেটা বের করতে বলছে সেটা কি, সেটা হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সি কি জিনিস, এখানে যদি একটু খেয়াল করো, এখানে আমি ফর্মুলাটা লিখে দিছি। দেখো স্ট্রিং ইনসুলেটর হচ্ছে, তোমরা লাইনে যদি বৈদ্যুতিক লাইনে খেয়াল করো, এই ধরনের যে স্ট্রিং ইনসুলেটর গুলা থাকে একটার পিছনে একটা, একটার পিছনে একটা, এটা হচ্ছে স্ট্রিং ইনসুলেটর। এখানে অনেকগুলো ডিস্ক আছে, আমরা জাস্ট তিনটা ডিস্ক নিয়ে ক্যালকুলেশন করতেছি। তো দেখো স্ট্রিং এফিসিয়েন্সির ফর্মুলা কি, স্ট্রিং এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং, এই পুরা স্ট্রিং এর আড়াআড়িতে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজ ডিভাইডেড বাই n ইন্টু ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর। তার মানে হচ্ছে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই কয়টা আছে সেটার সংখ্যা n, গুণ কি, গুণ হচ্ছে এই যে লাস্টের যে ইনসুলেটরটা আছে সেটার আড়াআড়িতে ভোল্টেজ ভি। তাহলে এই তিনটা ডাটা তুমি জানলে ভাগ করে দিলে স্ট্রিং এফিসিয়েন্সি পেয়ে যাবে। আরেকটা হচ্ছে এই ধরনের ডিস্ক ইনসুলেটরের ক্ষেত্রে এই লাইনটা যদি শুধু মনে রাখতে পারো, ঠিক আছে, তাহলে তোমার সবগুলা ম্যাথই পারবা, এখানে সবগুলা ফর্মুলা নিয়ে আসে। একটা কি, একটা হচ্ছে V1/1 মাইনাস V2/1 প্লাস কে সমান V3/1 প্লাস 3 কে সমান V/1 প্লাস কে ইন্টু 3 প্লাস কে। ঠিক আছে, এর মানে হচ্ছে তোমার এখানে যে ভোল্টেজ আছে, ঠিক আছে, সেই ভোল্টেজটা সমান কি, সেই ভোল্টেজের সমান সেই ভোল্টেজটাকে 1 দিয়ে ভাগ করছো। আবার এটার যে আরেকটা ভোল্টেজ আছে, এই ভোল্টেজকে তুমি কে কে দিয়ে ভাগ করছো, 1 প্লাস কে দিয়ে, এবং এটাকে ভাগ করছো। ভাগ করার ফলে কি হয়েছে, সবগুলা তোমার সমান হয়ে গেছে। কারণ কথা হয়েছে এই কেটা কি, ঠিক আছে, তো কে হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটার ভ্যালু কি, এই কনস্ট্যান্টটার ভ্যালু হচ্ছে C1/C। দেখো প্রশ্নে দেওয়া আছে C:C1, কিন্তু কে সবসময় কি, কে হচ্ছে C1/C। তার মানে কি, কে হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট যেটা সমান কি তোমার
C1/C। আর C1টা কি? C1 হচ্ছে মেটালের সাথে পোলের যে বা গ্রাউন্ডের যে ক্যাপাসিটেন্স সেটা। আর সি হচ্ছে কি সেলফ ক্যাপাসিটেন্স। তার মানে তুমি কে এর ক্ষেত্রে মনে রাখবে কি, কে এর ক্ষেত্রে তোমার এই সেলফ ক্যাপাসিটেন্সটা থাকবে নিচে ফর্মুলাতে। ঠিক আছে? তাহলে দেখো গিভেন ডাটাতে কিন্তু উল্টানো দেওয়া আছে, তাহলে এটাকে উল্টাই দিলেই কি তুমি এটা পেয়ে যাবা। ঠিক আছে? তো এই ফর্মুলাটা একটু দেখে রাখতে পারো। এই ফর্মুলাটা দেখলে স্ট্রিং এর মোটামুটি তো দেখো এখানে ফর্মুলাটা হচ্ছে কি, এই V1 ইকুয়াল টু V2/1 + k ইকুয়াল টু V3/1 + 3k + k²। ঠিক আছে? এতটুকু মনে রাখলেই হবে। টোটালটা মনে রাখতে পারো, না রাখলেও সমস্যা নাই, কারণ এই তিনটাকে যোগ করলে আমরা এই ভিটা পেয়ে যাই। ঠিক আছে? অথবা V/1 + k ইন্টু 3 + k। তো গেল আলোচনা গেল। এখন আমরা ম্যাথটা দেখি। তো আমাকে প্রথম বের করতে হবে সর্বোচ্চ নিরাপদ কার্যকরী গুণ, মানে এই ভিটা লাগবে, তাই না? তাইলে এখান থেকে যদি আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, কিভাবে করতে পারি? প্রথমে কে এর মানটা নিয়ে নিই। কে সমান কি? C1/C। তার মানে C1 ছিল 8:1, তাহলে এটা কি হবে? 1/8 হয়ে যাবে, জাস্ট উল্টে হয়ে যাবে। কে এর মান গেল। এবং এরপর এখানে যদি দেখো, আমি এখান থেকে লিখতে পারি, এই যে V3 ডাটাটা আমার কাছে দেওয়া আছে না, তো আমি জাস্ট এতটুকু পরিমাণ যদি ফর্মুলা নেই, এই টার্ম আর এই টার্ম মিলাই, V3 সমান কি লেখা যায়? V1 × 1 + 3k + k², তাই না? তাহলে ওই ফর্মুলাটা আমি লিখতেছি, V1 সমান V3/1 + 3k + k²। ঠিক আছে? তাহলে V3 কত? V3 তো দেওয়া আছে 15 কেবি। আর এখানে তুমি ভ্যালু বসাও 1 + 3 × 1/8 যোগ 1/8 হোল স্কোয়ার। এই ভ্যালুটা যদি এখানে বসাও, তাহলে তোমার যে ফর্মুলা ক্যালকুলেশন করলে যেটা চলে আসে সেটাই এখানে আসবে 10.79 কেবি। ঠিক আছে? গেল। এরপর তোমার কি দরকার? সর্বোচ্চ নিরাপদ ভোল্টেজ বের করতে চাইলে আবার V2 ও দরকার। তাহলে V2 সমান কি? সেম, দেখো তুমি এখান থেকে কিন্তু ফর্মুলাটা পেয়ে যাচ্ছ। V2 সমান কি? V1 × 1 + k। তাহলে V2 সমান আমি কি লিখতে পারি? V1 × 1 + k। তাহলে দেখো V1 তো তুমি এখন পাইছো 10.79, এই 10.79 এর সাথে 1 + k এটা তুমি গুণ করে দাও। ঠিক আছে? তাহলে যা আসে দেখবা 12.13 কেভি গেল। এখন তোমার কি দরকার? সর্বোচ্চ নিরাপদ কার্যকরী ভোল্টেজ, সেটা হচ্ছে বিপি, বা এই ফিগারে যেটা ভি দেখানো হয়েছে সেটা। ঠিক আছে? তাহলে সেটা কি? সেটা V1 যোগ V2 যোগ V3। এটা তোমরা এখান থেকে দেখে বুঝতে পারতেছো যে তিনটা যোগ করলেই ভি আসে। তাহলে হিসাব করো, এই তিনটা ডাটা যোগ করে দাও, V1 V2 এবং এই গিভেন ডাটা V3। এই তিনটা যোগ করে যা আসছে সেটা তোমার অ্যান্সার হবে। সেটাই তোমার ফেজের ভোল্টেজ। সেটা কত? 37.92 কেভি। ঠিক আছে? গেল। এখন আমার কাছে কি চাইছি? স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সির ফর্মুলা তো আমরা দেখছি, তাই না? এখন আমরা জাস্ট অ্যাপ্লাই করব। তাহলে এইটা আমার একটা আনসার। এবং স্ট্রিং এফিসিয়েন্সির ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে Bp/n × Bn। তার মানে কি? ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই যতটা ইনসুলেটর আছে ততটা, ডিভাইডেড বাই কি হবে? ইনসুলেটর ছিল আমার 3টা। ঠিক আছে? আর বিএন, বিএন কি? 3টা ইনসুলেটর মানে কি? লাস্টেরটা নিশ্চয়ই V3 হবে। তো 4টা থাকলে কিন্তু 4 × V4 হইতো। ঠিক আছে? এই জন্য স্পেসিফিক n × V3 বলে ফর্মুলা বলা যায় না। এই জন্য এই ফর্মুলাটা এখানে এত বড় করে লিখছে। ঠিক আছে? তো তোমরা 3টা থেকে সর্বোচ্চ 4টা ইনসুলেটর পর্যন্ত ম্যাথ দেখতে পারো। 3টায় বেশি আসে, 5টা বা 6টা এগুলো দেখার দরকার নেই, না দেখলেও সমস্যা নাই। তাহলে ভিপিটা কত আসতেছে আমার? প্রশ্নে আমি ক্যালকুলেট করে যা পাইলাম 37.92 ডিভাইডেড বাই 3 ইন্টু প্রশ্নে দেওয়া আছে V3 15 কেবি। তাহলে দুইটা যেহেতু কেবি, আমি আর আলাদা করে বসাইলাম না, কেবি কেবি কাটাকাটি চলে যাবে। এবং তোমার ফর্মুলাতে যা আসে হিসাব, সেটা কত? 84.26%। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে কি তোমার আরেকটা অ্যান্সার।
তো গেল আরেকটা ম্যাথ দেখো, এখানে কিন্তু বেশি একটা কাজ ছিল না, এটা খুব ছোট ম্যাথ এবং এতটুকু জায়গায় আনাস। এই ছোট ছোট ম্যাথ গুলাই বইতে অনেক বেশি আসতে দেখা যায়। তো এখন আমরা যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে লোড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর, এই জাতীয় ম্যাথ গুলা। এটাও আমাদের পাওয়ার সিস্টেম কোর্সটা যখন আপলোড করা হবে, মেবি এটা আমাদের মডিউল 6-এ আছে, সেটা তোমরা এই যে ফোরিয়ার ইঞ্জিনিয়ারিং ভিডিও চ্যানেলে দেখতে পাবা। এবং এটা প্লে লিস্টে সিরিয়ালি দেওয়া হয়, এজন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে একটার পর একটা যে আপলোড করা হবে সিরিয়ালি তোমার কাছে চলে যাবে। তো দেখো, জেনারেশন স্টেশনের ডিমান্ড বলছে, ঠিক আছে, এটা খেয়াল করবা, এখানে কিন্তু লোডের ডিমান্ড বা এরকম বলেনি যে লোড কতটুকু আছে। তাহলে স্টেশনের ডিমান্ড তোমাকে দেওয়া আছে, লোড ফ্যাক্টর বলা আছে এত, প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, প্লান্ট ইউজ ফ্যাক্টর, এই তিনটা ডাটা দেওয়া আছে। চাইছে কি প্লান্ট রিজার্ভ ক্যাপাসিটি। তাহলে প্লান্ট রিজার্ভ ক্যাপাসিটি মানে কি? রিজার্ভ মানে হচ্ছে তোমার প্লান্টে যে ক্যাপাসিটি, সেটা থেকে যদি তুমি ম্যাক্সিমাম ডিমান্ড বিয়োগ দাও, তাহলে হচ্ছে প্লান্টের ক্যাপাসিটি। মনে করো তোমার এলাকায় একটা পাওয়ার স্টেশন আছে, সেই পাওয়ার স্টেশনে তোমার উৎপাদন করতে পারে 20 মেগাওয়াট, ঠিক আছে, এবং তোমার যে লোড আছে 15 মেগাওয়াট, তার মানে রিজার্ভ আছে কতটুকু? রিজার্ভ আছে 5 মেগাওয়াট, ঠিক আছে। তার মানে রিজার্ভ ক্যাপাসিটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমার এখন কি দরকার? প্লান্টের ক্যাপাসিটিটা দরকার। ক্যাপাসিটি থেকে আমি কি এই যে ডিমান্ড, এই ডিমান্ডটা যদি বিয়োগ দেই, তাহলে কি রিজার্ভ ক্যাপাসিটি পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে ফ্যাক্টর গুলো আছে, ফ্যাক্টর গুলোর ফর্মুলাটা আমাদের জানা লাগবে। একটা দেওয়া আছে দেখো, লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর হচ্ছে এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, ঠিক আছে। তারপরে আরেকটা কি ফ্যাক্টর বলা আছে? প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। ক্যাপাসিটি ফ্যাক্টরটা হচ্ছে এভারেজ লোড বাই প্লান্ট ক্যাপাসিটি। আর একটা কি বলা আছে? আরেকটা বলা আছে ইউজ ফ্যাক্টর, প্লান্ট ইউজ ফ্যাক্টর। প্লান্ট ইউজ ফ্যাক্টরের ফর্মুলাটা হচ্ছে স্টেশন আউটপুট, স্টেশনে যতটুকু আউটপুট দেয়, ঠিক আছে, সেটা ডিভাইডেড বাই প্লান্ট ক্যাপাসিটি ইনটু প্লান্টটা যতক্ষণ ইউজ হয় সেই ইউজের টাইম, ঠিক আছে, এটা দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাও। তো দেখো, আমি এখন যে আমার ডাটা আছে সেই ডাটা অনুযায়ী এগুলো এখানে বসাই, দেখি কি পাই। লোড ফ্যাক্টর কত বলা আছে আমার? 0.6, 60% কে কি বলা যায়? 0.6 বলা যায়। আর এভারেজ লোড কত? এভারেজ লোডটা কিন্তু আমি এখন বের করব, কারণ প্লান্টের ডিমান্ডটা আমাকে দেওয়া আছে, তাই না? যেটা দেওয়া আছে সেটা কি ম্যাক্সিমাম ডিমান্ড বা ডিমান্ড। তো স্টেশনের ডিমান্ড মানে এটাই ম্যাক্সিমাম ডিমান্ড, ঠিক আছে। এটা তো তোমার কয়েকটা লোড মিলে ডিমান্ড বলে না, স্টেশনের ডিমান্ড, তার মানে বুঝে নিতে হবে এটাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে আমার 20 মেগাওয়াট। বজ্রগুণ করে দিলে আমার মেগাওয়াটে চলে আসবে। তাহলে আমার এভারেজ লোড কত? এভারেজ লোড আসতেছে আমার 12 মেগাওয়াট, ঠিক আছে। এখন আমার প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর কত দেওয়া আছে? 50% বা 0.5। তাহলে প্লান্ট ক্যাপাসিটি মানে কি এভারেজ লোড বাই প্লান্ট ক্যাপাসিটি। দেখো এভারেজ লোড তুমি অলরেডি পেয়ে গেছো 12 মেগাওয়াট, তাহলে তোমার এখান থেকে প্লান্ট ক্যাপাসিটিটা বের হয়ে যাবে। তাহলে প্লান্ট ক্যাপাসিটি কত? প্লান্ট ক্যাপাসিটি তুমি এখন হিসাব করো, দুদিকে বজ্রগুণ করে উল্টায় দিলে কিন্তু বের হয়ে যাবে। এটা চলে আসবে তোমার 24 মেগাওয়াট। দেখো প্লান্ট ক্যাপাসিটি মাইন্ড পাইছো মানে কি প্লান্ট রিজার্ভ ক্যাপাসিটি পেয়ে গেছো না? এই প্লান্ট ক্যাপাসিটি থেকে এই যে তোমার ম্যাক্সিমাম ডিমান্ড, এটা বিয়োগ দিলে তো রিজার্ভ ক্যাপাসিটি আছে, বুঝছিলাম। তাহলে দেখো প্লান্ট ক্যাপাসিটি পাওয়ার মাধ্যমে আমাদের ক নাম্বার শেষ। দেখি ইউজ ফ্যাক্টর থেকে আমরা কি পাই। ইউজ ফ্যাক্টর থেকে তোমার প্লান্ট ইউজ ফ্যাক্টর দেওয়া আছে কত? 70%, 0.7। তো 0.7 থেকে তোমার কি বের করতে হবে? প্লান্ট ক্যাপাসিটি তুমি জানো, তাই না? প্লান্ট ক্যাপাসিটিটা তুমি পেয়ে গেছো। প্লান্ট ক্যাপাসিটি কত তোমার? 24, ঠিক আছে। এখন
আমি যদি এখান থেকে ইয়াটা বের করতে চাই, আমার স্টেশন আউটপুট কত, দেখো ডিমান্ড 20 মেগাওয়াট, স্টেশন আউটপুট কি 20 মেগাওয়াট? 20 মেগাওয়াট তো না। তোমার যে এভারেজ লোড আছে সেই এভারেজ লোডটাই তো, এভারেজ মানে কি 24 ঘন্টার গড়। স্টেশন আউটপুট মানে কি তোমার যে এভারেজ লোড আছে সেই লোডের কারণে তোমার কি যতক্ষণ ধরে প্লান্ট এখানে কি হয়েছে, প্লান্টটা চালু ছিল। তাহলে এখানে তো বলা নাই প্লান্ট কখনো বন্ধ ছিল, এটা বলা আছে? বলা নাই। তার মানে আমরা ধরে নিব প্লান্ট কি সবসময় ধরেই চালু ছিল। তো এই ফর্মুলার ক্ষেত্রে মনে রাখবা, তুমি যদি নিচে টাইম গুণ করো তাইলে স্টেশনের যে আউটপুট সেটা কিন্তু তোমার ওয়াট আওয়ারে হবে। কারণ দেখো প্লান্ট ক্যাপাসিটিটা ওয়াট আর টাইম এটা ওয়াট আওয়ার, তাহলে স্টেশন আউটপুটটাও কি হইতে হবে? ওয়াট আওয়ারে হইতে হবে। স্টেশন আউটপুটটা তুমি আবার এখানে মেগাওয়াটে বসে দিলে ভুল হয়ে যাবে, কারণ ফ্যাক্টর কি হবে, উভয় উপরে নিচে দোনো এখানে কি হবে, ইউনিট সমান থাকবে। তাহলে দেখো স্টেশন আউটপুট কত, স্টেশন আউটপুট মানে কি এভারেজ লোড ইনটু, আমি মনে করো একদিনের জন্য হিসাব করতেছি, তাহলে একদিন হচ্ছে 12 ঘন্টা, তাহলে একদিনে 24 ঘন্টা, তাহলে 12 × 24, এভারেজ লোডের 12 এবং ঘন্টা 24, তাহলে একদিনে 24 ঘন্টা অনুযায়ী তোমার কতটুকু স্টেশন আউটপুট দেয় এটা। তাহলে এটা কি পাইছো, মেগাওয়াট আওয়ার। প্লান্ট ক্যাপাসিটি কত, প্লান্টের ক্যাপাসিটি হচ্ছে 24, তাই না? আচ্ছা দেখো এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আমাদেরকে এখানে বের করতে বলছে কি একদিনের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, এটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, একদিনের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা তার মানে কি আমার যে ইউজ ফ্যাক্টর ছিল সেই ইউজ ফ্যাক্টরের ফর্মুলা তুমি এভাবে লিখতে পারো, স্টেশন আউটপুট বাই প্লান্ট ক্যাপাসিটি ইনটু টাইম, এভাবে দিয়েও তুমি বের করতে পারো। অথবা এটার কিন্তু আরেকটা ফর্মুলা, মানে বাংলায় সুন্দর করে এটাকে লেখা যায়, ওভাবে লিখলে তোমাদের এই ম্যাথটা সলভ করতে সুবিধা হবে। সেটা কি, এটা হচ্ছে প্লান্ট ইউজ ফ্যাক্টর মানে হচ্ছে অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড ইন এ ডে। ঠিক আছে, একদিনে সর্বোচ্চ কতটুকু এনার্জি প্রডিউসড হয়, অ্যাকচুয়াল কতটুকু প্রডিউস হয়, সেটাকে ডিভাইডেড বাই কি দিয়ে ভাগ দিতে হবে। দেখো প্লান্টের ক্যাপাসিটিকে যদি টাইম গুণ করো এর মানে কি এর চেয়ে বেশি উৎপাদন করা সম্ভব না। ক্যাপাসিটি আছে তোমার যা, তাকে টাইম দিয়ে গুণ করলে কি পাবা, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম এনার্জি দ্যাট could be produced, that could be produced। তো এটাও যদি তুমি ইন এ ডেতে হিসাব করো তাহলে এটাও কিসে হিসাব করতে হবে, এটাও ইন এ ডেতে হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাই, অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড ইন এ ডে, এই ডাটাটা তো তুমি জানো তাই না? এভারেজ লোড পাইছো মানে কি গড় লোড পেয়ে গেছো, এটাকে 24 দিয়ে গুণ দিলে কি হয়ে যাবে তোমার অ্যাকচুয়াল কতটুকু এনার্জি প্রডিউসড হয়। আর ইউজ ফ্যাক্টরটা তুমি জানো, এই ইউজ ফ্যাক্টর এর ডাটাটা বসাই দিলে ম্যাক্সিমাম এনার্জি প্রডিউসড ইন এ ডে পেয়ে যাবে না? ঠিক আছে, কারণ আমাকে তো এখানে বলে নাই যে স্টেশনটা কতক্ষণ চালু থাকে কতক্ষণ বন্ধ থাকে, এই কথাটা বলে নাই, কিন্তু ইউজ ফ্যাক্টর দিয়ে দিছে। ঠিক আছে, তো ইউজ ফ্যাক্টর দিছে মানে কি স্টেশনটা সবসময় কি ইউজ নাও হইতে পারে। এই ম্যাথটা তোমরা যখন আরো ডিপের ম্যাথ করবা ইউজ ফ্যাক্টরের অ্যাকচুয়াল ইয়াটা বুঝতে পারবা অ্যাপ্লিকেশনটা। কারণ ইউজ ফ্যাক্টর কার কার অনুপাত, অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড, আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড বি প্রডিউসড। কুড বি প্রডিউসড মানে কি, তো প্ল্যান্ট তো সবসময় চলে না, প্ল্যান্ট মনে করো দিনের কোনো এক সময় বন্ধ আছে কোনো নির্দিষ্ট কারণে, তাহলে ইউজ ফ্যাক্টরের উপর প্রভাব পড়বে। ঠিক আছে, তো এরকম আরো যে ফ্যাক্টর গুলো আছে, আরেকটা ফ্যাক্টর কিন্তু আছে সেই ফ্যাক্টরে তোমার দ্যাট কুড বি প্রডিউস নাই,
মানে প্ল্যান্ট কতক্ষণ চলছে এর উপর তোমার কি এটা ডিপেন্ড করে না, ঠিক আছে? সেটা মানে 24, এখানে মুখস্থ যে 24 ঘন্টা বসবে, ঠিক আছে, এরকমই একটা ফর্মুলা আছে। সেটা কিন্তু আবার ইউজ ফ্যাক্টর না। এজন্য এই ফ্যাক্টর গুলার ক্ষেত্রে সূত্র একদম ডিপ থেকে দেখতে হবে। এই প্রশ্নটা বিআরবিতে আসছিল, সেখানে তোমার এই যে ইউজ ফ্যাক্টর নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট একটা। তো দেখো পরীক্ষার মধ্যে ইউজ ফ্যাক্টর আর ক্যাপাসিটি ফ্যাক্টর দিয়ে অনেক সময় প্যাচ দেয়। কারণ কি দেখো, তোমার এখানে যে স্টেশন আউটপুট এটার সাথেও কি তোমার এভারেজ লোডের সাথে টাইম গুণ, এটা প্ল্যান্ট ক্যাপাসিটির সাথে টাইম গুণ। কিন্তু ক্যাপাসিটি ফ্যাক্টরে প্ল্যান্ট ক্যাপাসিটির সাথে যে টাইমটা গুণ হবে, ঠিক আছে, সেই টাইমটা হচ্ছে মুখস্থ। একদিনের বললে 24 ঘন্টা গুণ হবে, এক বছরের বললে 8760 গুণ হবে। কিন্তু সেম অঙ্ক তোমার যদি কখনো ইউজ ফ্যাক্টরে আসে, তাইলে এখানে টাইম কিন্তু মুখস্থ গুণ হবে না। একদিনে কত ঘন্টা সময় আছে 24, সেটা হিসাব করে গুণ হবে না। এটা কোনটা গুণ হবে? এটা হবে একদিনের মধ্যে কতক্ষণ এই প্ল্যানটা চালু ছিল, ঠিক আছে? তো এই সংক্রান্ত ডাটা আমাদেরকে দেওয়া নাই, কিন্তু ইউজ ফ্যাক্টরটা আছে। তো ফ্যাক্টরের ভিতরেই আমি কি পেয়ে যাব, এই ক্যালকুলেশনটা আমার এখান থেকে চলে আসবে। তো টাইম তো আমাকে চাই নাই, এই জন্য এই ম্যাথটা আমার ইজি, আরো ইজি হয়ে যাচ্ছে। তো দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি কিন্তু ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড বি প্রডিউসড এটা পেয়ে যাচ্ছি। ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড বি প্রডিউসড ইন এ ডে, ঠিক আছে? সেটা কি হবে? সেটা হবে দেখো অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড, তাই না? অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড মানে কি এভারেজ লোড ইনটু 24 ঘন্টা ডিভাইডেড বাই কি হবে, এটা যদি এদিকে যায় প্লান্ট ইউজ ফ্যাক্টরটা নিচে চলে আসবে, তাহলে প্লান্ট ইউজ ফ্যাক্টর। তাহলে তুমি এখান থেকে কি পেয়ে যাচ্ছ, এভারেজ লোড তোমার কত আসছিল, মেবি 12, তাহলে 12 ইন্টু 24 ডিভাইডেড বাই ইউজ ফ্যাক্টর হচ্ছে 0.7, ঠিক আছে? তাহলে এটা হিসাব করলে তোমার যত আসে 411.42 মেগাওয়াট আওয়ার। এটা কিন্তু এভাবে পার ডে দিয়ে লিখবা, ঠিক আছে? তুমি যদি ডে হিসাব করো ডে দিয়ে লিখবা, তুমি যদি মান্থের হিসাব করো মান্থ দিয়ে লিখবা, তুমি যদি বছর হিসাব করো বছর দিয়ে লিখবা, ঠিক আছে? নাহলে কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে ম্যাক্সিমাম এনার্জি তুমি কি প্রতিদিনেরটা বলছো না মাসেরটা বলছো না বছরটা বলছো। এইখানে কিন্তু ইউনিট না দিলে মার্ক কেটে ফেলার সম্ভাবনা আছে। তো দেখো আমার কাছে এখন কি লাগবে, প্লান্ট রিজার্ভ ক্যাপাসিটি। তো সেটা তো তোমাকে বলছিলামই শুরুতেই। প্লান্ট রিজার্ভ ক্যাপাসিটি কি? প্লান্ট রিজার্ভ ক্যাপাসিটি, রিজার্ভ ক্যাপাসিটি কি ছিল? প্লান্ট ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড। তো প্লান্ট ক্যাপাসিটি কত পাইছিলাম আমি, দেখো একটু আগে এই যে প্লান্ট ক্যাপাসিটি পাইছি 24, আর ম্যাক্সিমাম ডিমান্ড কত প্রশ্নে দেওয়া আছে 20, তাহলে কত হবে 20 সমান 4 মেগাওয়াট। তারপর আমার 2 নাম্বার প্রতিদিনের উৎপাদিত এনার্জি, ঠিক আছে? তাহলে এভারেজ লোড পাইছো এত, গড়ে এত, এত লোড নেই, তাহলে এনার্জি কি, এনার্জি তো মেগাওয়াট আওয়ার, তাহলে এটাকে 24 দিয়ে গুণ করলে প্রতিদিনের উৎপাদিত এনার্জিটা পেয়ে যাবে, ঠিক আছে? তাইলে প্রতিদিনের উৎপাদিত এনার্জি ডেইলি জেনারেট এনার্জি, তাহলে ডেইলি জেনারেটেড এনার্জিটা কত হবে, 12 ইন্টু 24, যা আসে 288 মেগাওয়াট আওয়ার গেল। এরপরে দেখো, এরপরে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে টেলিকমিউনিকেশনের ম্যাথ, কিন্তু এই ধরনের প্রশ্ন তেমন একটা আসতে দেখা যায় না, এবার আসলো। সেটা হচ্ছে ক্লাস বি একটা এমপ্লিফায়ার, সেই এমপ্লিফায়ারের ইনপুট আউটপুট ওয়েভের চিত্র অঙ্কন করতে বলছে। তো দেখো ক্লাস বি এমপ্লিফায়ারের ইনপুট আউটপুট ওয়েভ আঁকার পরে, চিত্র আঁকার পরে আমার কাছে কি বলছে, সর্বোচ্চ 2 বাক্যের মধ্যে ক্লাস এ এবং ক্লাস বি এই এমপ্লিফায়ারের বিশেষ যে বৈশিষ্ট্য পার্থক্য আছে
সেটা বর্ণনা করতে হবে। তার মানে খুব শর্টই চাইছে। তো দেখো প্রথমে আমরা এখানে ক্লাস বি দেখবো এবং তারপরে তোমাদের অন্যান্য যে অ্যাম্প্লিফায়ার গুলো আছে এগুলো নিয়ে একটা আইডিয়া দিয়ে দেবো। সেটা হচ্ছে ক্লাস এ অ্যাম্প্লিফায়ার এই জিনিসটা কি, পুরো উত্তরটা তোমরা এখান থেকে নিজেরাই বের করতে পারবা। আমি সবগুলা সম্বন্ধে একটা শর্ট আইডিয়া দিয়ে দেই। প্রথমে বলা হয়েছে ক্লাস বি অ্যাম্প্লিফায়ার ইনপুট আউটপুট ওয়েভ। তাহলে আমি ক্লাস বি তে চলে যাচ্ছি। ক্লাস বি অ্যাম্প্লিফায়ারটা কি দেখো, এই ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে দুইটা ট্রানজিস্টর থাকে, একটা এনপিএন আর একটা পিএনপি, ঠিক আছে। এবং এটার ইনপুটে যে বায়াসিং, এই বায়াসিংটা হয় ইনপুট ভোল্টেজের মাধ্যমে। যখন পজিটিভ হাফ সাইকেল আসে তখন 0.7 ভোল্টের চেয়ে যদি উপরে হয় এবং সিলিকন ট্রানজিস্টর হয় তখন এই ট্রানজিস্টরটা অন থাকে। আবার যখন নেগেটিভ হাফ সাইকেল আসে তখন এই পিএনপি ট্রানজিস্টরটা অন হয়, ঠিক আছে। তাহলে উভয় হাফ সাইকেলে কি আমি কি আউটপুটে পাই, কিন্তু কি হয়ে যায়, এই যে এই জায়গাতে দেখো একটা ক্রস ওভার ডিস্টরশন হয়, কারণ 0.7 ভোল্ট পাওয়ার পরে ও অন হয়, আবার ও অফ হওয়ার 0.7 ভোল্ট পরে ও অন হয়। তাহলে এখানে কি হয়ে যায়, দুইটার মাঝামাঝি যখনই চালু হচ্ছে এদিকে ইনপুটের 0.7 ভোল্ট নাই, এদিকে কি আবার এটারও 0.7 ভোল্ট নাই। এই জন্য ক্লাস বি অ্যাম্প্লিফায়ার ইনপুট আউটপুট ওয়েভফর্মটা আশা করি বুঝতে পারছো, ইনপুট হচ্ছে এরকম আর আউটপুট হচ্ছে কি এরকম, মাঝখানে একটা ডিস্টরশন থাকে। এবং এই হাফ সাইকেল ও কন্ডাক্ট করে, এই হাফ সাইকেল এই পিএনপিটা কন্ডাক্ট করে। গেল। এখন এর সুবিধা কি, ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের সুবিধা হচ্ছে দেখো, এইটা পুরোটা যদি একটা 360 ডিগ্রি সাইকেল হয় ইনপুটের, তাহলে আউটপুটে কি হয়, ইনপুটে যদি 360 ডিগ্রি সাইকেল হয়, আউটপুটে প্রতিটা ট্রানজিস্টর 180 ডিগ্রি করে অপারেট করে, তাই না। ও অর্ধেক অপারেট করছে, ও অর্ধেক অপারেট করছে, তাহলে ইচ অ্যাক্টিভ ডিভাইস কন্ডাক্টস 180 ডিগ্রি। গেল। এবং ইচ অ্যাক্টিভ ডিভাইস গেট বায়াসড অনলি বাই ওয়ান ডিউরিং দ্য পজিটিভ অর নেগেটিভ হাফ সাইকেল অফ দ্য সাইনোসয়েডাল সিগন্যাল। তার মানে ওই যে যেটা বললাম, যে যে কোনো একটা দ্বারা সে বায়াস হয়, আর একটা যখন আসে নেগেটিভ হাফ সাইকেল আসে তখন ও অফ হয়ে যায়। তারপরে দেখো, এটা হচ্ছে এই যে তোমার এমপ্লিফায়ার, ক্লাস বি এমপ্লিফায়ার, এটাকে পুশ পুল এমপ্লিফায়ার বলা হয়, ঠিক আছে। দেখো ও এটাকে কি করে, পুশ করে, ও এটাকে পুল করে, ঠিক আছে। দুইটা ট্রানজিস্টর জন্য পুশ পুল নাম দিচ্ছে। এটার এফিসিয়েন্সি হচ্ছে 60%-এরও বেশি, তো মোটামুটি ভালো একটা এফিসিয়েন্সি এমপ্লিফায়ারের কেসে। এবং ক্লাস এ এমপ্লিফায়ারের তুলনায় ওর হচ্ছে হিট ডিসিপেশন কম, তার মানে এটা কম হিট ছাড়ে, যেহেতু অপর হাফ সাইকেল কি হয় ও অফ হয়ে যায়, একটা হাফ সাইকেল ও অফ হয়ে যায়, ঠিক আছে। তাইলে এখানে কি হয়, কম হিট তৈরি হয়। তাহলে এটার সাইজ কি, সাইজ ছোট হয়। সাইজ ছোট হলে কি হয়, হিট সিঙ্কের সাইজ কম হয়, খুব সহজে আমরা চিপের মধ্যে এটাকে প্লেস করতে পারি। আর অসুবিধা কি, অসুবিধা হচ্ছে এখানে ক্রস ওভার ডিস্টরশন আছে। তাহলে ক্লাস বি এমপ্লিফায়ারের জন্য তুমি জাস্ট এই চিত্রটা আঁকলে এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। গেল। অথবা এটা এঁকে এটার নিচে যদি এটার প্লট করে দাও, নিচে নিচে আঁকলেও হবে, ফিগারটা না দেখালেও সমস্যা নেই। এরপরে তোমাকে বলছে কি, ক্লাস এ এবং ক্লাস বি এর মধ্যে বৈশিষ্ট্য পার্থক্য বলতে। তাহলে ক্লাস এটা দেখি, এটা দেখলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা যখন এই লেকচারের পিডিএফটা দেখবা আমার থেকে, তখন তোমরা এটা ডাউনলোড করে ভালো করে এটা একটু স্টাডি করে নেবা আগে ক্লাসে, তারপরে ক্লাস বি পড়লে সিরিয়ালি ভালো করে বুঝবা, ঠিক আছে। তো তোমাদের যদি এই লেকচার শিটটা প্রয়োজন হয় তাহলে এই যে আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমি লেকচার শিটটা পাঠিয়ে দিব। অথবা আমাদের যে ফ্রি ক্লাসের গুগল ক্লাসরুম আছে সেখানে তুমি কানেক্ট হইলেও এই লেকচার গুলা পেয়ে যাবা, ঠিক আছে, এই লেকচার শিট গুলা পেয়ে যাবা। তাহলে দেখো ক্লাস এমপ্লিফায়ার কি, ক্লাস এমপ্লিফায়ার কিন্তু একটা দেখো প্রায় ভোল্টেজ ডিভাইডার বায়াসের মতো এমপ্লিফায়ার, তাই না। এখানে দেখো দুইটা রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজটা, তাহলে দেখো এই ভোল্টেজ ডিভাইডার এমপ্লিফায়ারের মধ্যে কি করা হয়, এখানে যে দুইটা রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের মধ্যে এই যে বায়াসিং ভোল্টেজ সেটা ভাগ হয়ে যায়, এবং ইনপুটে যখন ভোল্টেজ আসে তখন সেই ভোল্টেজটা একটা মাত্র ট্রানজিস্টরকে অপারেট করে কি হয় আউটপুটে পৌঁছায় যায়, ঠিক আছে। তো ক্লাসে এমপ্লিফায়ারের সার্কিট টাইপে মনে রাখতে পারো, ক্লাসে কখনো বললে ভাববা যে একটা ভোল্টেজ ডিভাইডার, কিন্তু ইমিটারে কি নাই, রেজিস্ট্যান্স নাই, এভাবে কনসিডার করতে হবে। তো এই ক্লাসে এমপ্লিফায়ারে কি হয়, তোমার যে ফুল সাইকেলটা একটা ট্রানজিস্টরে কন্ডাক্ট করে, তার মানে এই 360 ডিগ্রি কে করে, কন্ডাকশন অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। এবং এটার কি হয়, হাই গেইন এবং হাই লিনিয়ারিটি। আর এই যে অ্যাম্প্লিফায়ার, এই অ্যাম্প্লিফায়ারটা কি ফুল টাইম ধরে সে অ্যাক্টিভ থাকে।
ঠিক আছে, পজিটিভ হাফ সাইকেলও অ্যাক্টিভ থাকে, নেগেটিভ হাফ সাইকেলও সে কি থাকে, অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, এবং এর যে বায়াসিং এটা ইনপুটের উপর ডিপেন্ড না, ওকে আলাদা করে ভালোভাবে বায়াস করা আছে। আর এটা কিসের জন্য ভালো, এটা হাই ফ্রিকোয়েন্সি এবং ফিডব্যাক লুপ স্টেবিলিটির জন্য ভালো। আর অসুবিধা কি, এটা যেহেতু ফুল সাইকেল জুড়ে তোমার অন থাকে, একজনই অন থাকে, তাহলে এ কি করে, এ হাই পাওয়ার লস করে। এবং এর এফিসিয়েন্সি কি 25 থেকে 30%, যেখানে ক্লাস বি তে আমরা কি দেখছিলাম, দুইটা ট্রানজিস্টর দেওয়ার কারণে এফিসিয়েন্সি কোথায় চলে গেছিল, 60%-এ। কিন্তু এফিসিয়েন্সি বাড়াইলেও আমার ট্রেড অফ করতে হয়েছে কার সাথে, সিগন্যালের সাথে। সিগন্যালে কিছু ক্রসওভার ডিস্টরশন তৈরি হয়েছে। তো এখন দেখো আমরা বোনাস কিছু পড়াশোনা এখান থেকে করে নিব এই সংক্রান্ত প্রশ্ন, যাতে ভবিষ্যতে আসলে আরো তোমরা ভালো করতে পারো। এটা হচ্ছে ক্লাস এবি এমপ্লিফায়ার। ক্লাস এবি এমপ্লিফায়ারে কি করা হয় দেখো, এখানে এটা হচ্ছে এ আর বি এর কম্বিনেশনে তৈরি, দুইটা ট্রানজিস্টর দিছে এবং বায়াসিং ও করছে। কিন্তু এখানে টেকনিক্যালি দুইটা ডায়োডকে প্লেস করা হয়েছে। এই দুইটা ডায়োডের মাধ্যমে কি হয়, এখানে যে তোমার ক্রসওভার ডিস্টরশন হইতো ক্লাস বি তে, সেই ডিস্টরশনটা এখানে হয় না। ঠিক আছে, কমে যায়, ডিস্টরশনের ভ্যালুটা কমে যায়। এই ডায়োড গুলা এখানে এটা কন্ডাকশনের ক্ষেত্রে কাজ করে। তো দেখো, তাহলে ক্লাস এবি এমপ্লিফায়ারে কি হয়, ক্রস ওভার যে ডিস্টরশন ক্লাস বি তে ছিল সেটা ওভারকাম করে। এবং ক্লাস বি তে যেমন এটা কমপ্লিটলি অফ হয়ে গেছিল, এটা কমপ্লিটলি অন হয়ে গেছিল বিভিন্ন সাইকেলে, সেটা হয় না। ঠিক আছে, ক্রস ওভার মোমেন্টও কমপ্লিটলি কি হয়ে যায় না, অফ হয়ে যায় না। অ্যাক্টিভ ডিভাইসেস ডু নট গো কমপ্লিটলি অফ ডিউরিং দ্য আনইউজেবল মোমেন্ট। কমপ্লিটলি অফ হয় না। ঠিক আছে, সে রেডি থাকে, যে পজিটিভ আসলে সাথে সাথে সে ট্রান্সফার করতে পারে, 0.7 ভোল্ট ড্রপ করার জন্য সে বসে থাকে না। তো এই ধরনের বায়াসিং টেকনিক ইউজ করার ফলে কি হয়, এই যে ক্রস ওভার যে ডিস্টরশন, এই জোনের যে ডিস্টরশন সেটা রিডিউস হয়ে যায়। তা আবার কি, তুমি যেহেতু ডায়োড লাগাইছো, কি হবে, এর এফিসিয়েন্সি কি হবে, কমে যাবে। এবং ডায়োড একটা নন লিনিয়ার ডিভাইস, এই সার্কিটটার লিনিয়ারিটি কি হয়ে যাবে, রিডিউস হবে। এবং এটার ইফিসিয়েন্সি কি, ইফিসিয়েন্সি তোমার ক্লাস এ এর চাইতে ভালো কিন্তু বি এর চাইতে কম। ঠিক আছে, ক্লাস এর ইফিসিয়েন্সি এর চাইতে ভালো কিন্তু বি এর চাইতে কম। তারপর দেখো, তারপরে আমরা আরেকটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে ক্লাস সি এমপ্লিফায়ার। ক্লাস সি এমপ্লিফায়ারে কি হয়, ক্লাস সি হচ্ছে এটাকে টিউনড এমপ্লিফায়ারও বলা হয়। ঠিক আছে, যেটা দুইটা মোডে কাজ করে, একটাকে বলা হয় টিউন মোড আর একটাকে আন মোড। ঠিক আছে, অনেক সময় পরীক্ষায় টিউনড এমপ্লিফায়ার বলা থাকতে পারে, ঠিক আছে, তখন বুঝবা ক্লাস সি আসছে। এবং এটার এফিসিয়েন্সি কিন্তু অনেক ভালো, প্রায় 80% এফিসিয়েন্সি। তখন যখন আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে এটাকে ইউজ করি, ঠিক আছে, রেডিও ফ্রিকোয়েন্সি সার্কিট গুলো দেখলে দেখবা অনেকটা এই ধরনের। এবং ক্লাস সি এমপ্লিফায়ার কি করে, এটার কন্ডাকশন অ্যাঙ্গেল কিন্তু লেস দেন 180 ডিগ্রি। একটা ট্রানজিস্টর থাকে, কন্ডাকশন অ্যাঙ্গেল লেস দেন 180 ডিগ্রি। এবং এখানে কি, যেহেতু একটাই ট্রানজিস্টর, ঠিক আছে, একটাই কন্ডাক্ট করে 180 ডিগ্রি, তার মানে কি, হিউজ ডিস্টরশন দেয় আমাদেরকে। সিগন্যালের ডিস্টরশন কি থাকে, অনেক হাই থাকে। তো ফাইনালি হচ্ছে ক্লাস ডি এমপ্লিফায়ার, এটা হচ্ছে ক্লাস ডি এমপ্লিফায়ার। ক্লাস ডি এমপ্লিফায়ারটা কেমন, ক্লাস ডি এমপ্লিফায়ারটাতে দেখো প্রথমে একটা কম্পারেটর থাকে, এই কম্পারেটরে তোমার যে ইনপুট সিগন্যাল সেটাকে তোমার ট্রায়াঙ্গুলার ওয়েভ একটা আছে, সেই ওয়েভের সাথে কম্পেয়ার করার পরে একটা এরকম পালস পিডব্লিউএম জেনারেট হয়। ঠিক আছে, সেইটাকে সুইচিং কন্ট্রোলারের মধ্যে দিয়ে পাঠায় একটা এরকম লো পাস ফিল্টার দিয়ে পাঠায়। পাঠালে কি হয়, এক্ষেত্রে কন্ডাকশন অ্যাঙ্গেলটা ফ্যাক্টর না। আর ওখানে যেমন কন্ডাকশন অ্যাঙ্গেল নিয়ে 180 ডিগ্রি, 360 ডিগ্রি, 180 কম, 360 ডিগ্রি ফুল, এর ক্ষেত্রে এগুলোর আর কথাবার্তা নেই। এখানে কন্ডাকশন অ্যাঙ্গেল কোনো ফ্যাক্টরই না। ঠিক আছে, কারণ এখানে ডিরেক্ট ইনপুট যে সিগন্যাল সেইটাই কি আরেকটার সাথে কম্পেয়ার হয়ে চেঞ্জ হয়ে গেছে শুরুতেই। এবং এই ক্লাস ডি এমপ্লিফায়ার এফিসিয়েন্সি কি সবচেয়ে হাই। এবং এইটার হিট যে সে ডিসিপেট করে, এই হিট ডিসিপেশনটা সবচেয়ে কম। এবং এইটাতে কি লাগে, খুব কম, যেই তুমি সার্কিট ইউজ করবা হিট সিঙ্ক এর সাইজটা খুবই কম হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের অ্যামপ্লিফায়ার সংক্রান্ত যে ছিল সেটা। আমরা
তো দেখো এম যে মডুলেশনের ম্যাথ এখানে কি বলা হচ্ছে, তোমার এম এর যে ইকুয়েশন সেটাই কিন্তু তোমাকে দেওয়া আছে, ভিএম সমান এত, এটা তোমাকে বলা আছে। এবং এই ইকুয়েশন থেকে তোমাকে কি বলছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি, মডুলেশন ইন্ডেক্স, ব্যান্ডউইথ এগুলো বের করতে। তো এটা এই ম্যাথ করার জন্য তোমার কি জানা থাকা লাগবে, তোমার জানা থাকা লাগবে একটা এম ওয়েবের অ্যাকচুয়ালি যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কেমন। সেই ইকুয়েশনটা হচ্ছে এসি ইন্টু 1 প্লাস কে ইন্টু এমটি কস 2 পাই এফসিটি। এসিটা কি, এসিটা হচ্ছে তোমার যে ক্যারিয়ার ওয়েভ, সেই ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এবং কেটা কি, কেটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। এবং এমটি কি, এমটি হচ্ছে মেসেজ সিগন্যালের ইকুয়েশন। এবং cos 2 পাই এফসিটি সাইন সাইন, ঠিক আছে, কোসাইনও থাকতে পারে, ঠিক আছে, এই সাইনটা কসও থাকতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই ম্যাথটা তোমরা এখান থেকে দেখে দুইটা যদি একই থাকে তাহলে আর কোনো ঝামেলা নেই। দুইটাই সাইন সাইনে আছে তাহলে আমাদের কোনো ঝামেলা নেই, দুইটাই কস কস আছে, কোনো ঝামেলা নেই। দুইটা ডিফারেন্ট থাকলে তখন একটু ভেঙে করা ভালো, ঠিক আছে। এই পুরো জিনিসটাকে ভেঙে, তো এটা তোমরা আমাদের টেলিকমিউনিকেশন যে মডিউল আছে, এই 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি এই চ্যানেলে ঢুকবা, টেলিকমিউনিকেশন ট্রিপল জব কম্পারিজন একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্ট ধরে ধরে আগাইলে এই ধরনের ট্রিকি জিনিসগুলো সম্বন্ধে জানতে পারবা। অথবা তোমরা এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কানেক্ট হতে পারো, আমরা এরকম ট্রিকি সলিউশন নিয়ে আলোচনা করি। তো দেখো তোমার 1 নাম্বার যে ডাটা এখানে তোমার কাছে চাইলো, সেটা কি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো এই ইকুয়েশনে 2 পাই এফসিটি, এফসিটা কোথায় আছে, এই এখানের মধ্যে আছে, তাই না, এই পার্টে। তাই এটাকে যদি এটার সাথে কম্পেয়ার করো তাহলে আমরা কি বলতে পারি, 2 পাই এফসিটি সমান 6000 টি, ঠিক আছে। তাহলে টি টি কাটা, আমার এখান থেকে এফসি চলে আসবে, এফসি সমান কি হবে, 6000 ডিভাইডেড বাই 2 পাই, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট করে তোমার যা আসে সেটা হবে তোমার। তো দেখো এফসি কত আসে, এটা করলে তোমার আসবে 954.23 হার্টজ, ঠিক আছে। তাহলে তোমার একটা আনসার শেষ গেল। এরপরে তোমার কি যেছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো মেসেজ সিগন্যাল যে ইকুয়েশন সেটা কোথায় থাকে, এই মডুলেশন ইন্ডেক্সের সাথে গুণ থাকে, ঠিক আছে। তাইলে এই এমটি মেসেজ সিগন্যালের যে ইকুয়েশন, এই এমটির মধ্যে কি আছে, এত সাইন, এখানে যেমন কি ছিল 2 পাই এফসিটি, ঠিক আছে। এখানের ভিতরে কি থাকে, এখানের ভিতরে থাকে সাইন 2 পাই এফএমটি, ঠিক আছে। তার মানে মেসেজ সিগন্যালের যে ইকুয়েশন সেটার সাথে যদি তুমি এখানে কম্পেয়ার করো তাহলে কি পাচ্ছ, সাইন 6000, সরি 60,000 টি, 1 2 3 4 চারটা শূন্য গেল। তাহলে তোমার উভয় দিক থেকে যদি সাইন চলে যায় তাহলে তোমার কি থাকে, 2 পাই এফএম সমান 60,000। এখান থেকে যদি তুমি এফএম বের করো, মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা কত হবে, 60,000 ডিভাইডেড বাই 2 পাই। তো এটা করে তোমার যা আসে 954.9549.3 হার্টজ, ঠিক আছে। তাহলে এটা গেল তোমার একটা মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তো দেখো এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু ভালো মডুলেশন হয়নি, কারণ মডুলেশন করতে হইলে এই ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি মেসেজের ফ্রিকোয়েন্সি থেকে বড় হওয়া লাগে, মিনিমাম দ্বিগুণ বা এরও বড় হওয়া লাগে। তাহলে দেখো এখানে কত, এখানে মেসেজের যে ফ্রিকোয়েন্সি সেটা আছে কত, 60,000, আর ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি আছে কত, 6,000। তার মানে কি 10 গুণ বেশি, মেসেজেরটা 10 গুণ বেশি, ক্যারিয়ারটা 10 গুণ বেশি হলে কি হইতো, ভালো হইতো। তার মানে এটা প্রপার মডুলেশন হয় না। তো এটা দিছে কি, সবাইকে জাস্ট একটু গোলা দিতে পারে, তাই না। সবাই ম্যাথ করে দেখবে কি, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি আসছে কম, মেসেজের ফ্রিকোয়েন্সি আসছে বেশি, তখন সবাই কি বলবে, উল্টাই দিবে যে না, ক্যারিয়ার এত মেসেজের এত, উল্টা করে দিবে, তখন অ্যাকচুয়ালি অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এটাই হচ্ছে তোমার নিজের জানা থিওরির উপরে স্টেবল থাকা, তো মেন্টালি স্টেবল কিনা,
এটা কিন্তু মেন্টালিটির একটা টেস্ট হয়ে গেল, ঠিক আছে? তুমি জানো ইকুয়েশন এটা, উত্তর পাইছো এটা, কিন্তু ডাটা দেখে মাথা খারাপ হয়ে গেছে, এটা হওয়া যাবে না। তারপর বলা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স কত। মডুলেশন ইন্ডেক্স এখানে সরাসরি দেওয়া আছে কে, কে এর মান কত, 0.65। তাহলে মডুলেশন ইন্ডেক্স আমার কত দেওয়া আছে, 0.65। তাহলে এটা একটা আনসার গেল। এরপরে কি বলা হচ্ছে ব্যান্ডউইথ। দেখো এএম এর দুই ধরনের ব্যান্ডউইথ আছে, ঠিক আছে? এটা আমরা অনেকেই জানি না। একটা হচ্ছে এএম এর নিজস্ব ব্যান্ডউইথ, ঠিক আছে? এএম সিগন্যাল যে প্রডিউস হলো সেই সিগন্যালের ব্যান্ডউইথ। এটা কেমন? এএম ওয়েভের আমরা যখন স্পেকট্রাম আঁকি, স্পেকট্রাম আঁকার পরে আমরা কি বলি, এখানে আসলো এফসি, এখানে আসলো এফসি প্লাস এফএম, ঠিক আছে? এটাও তোমরা আমার টেলিকমিউনিকেশন মডিউলে চলে গেলে ইউটিউবে, ওখান থেকে তোমরা দেখতে পারবা, কোর্সের অন্তর্ভুক্ত আছে আমাদের জব প্রিপারেশন কোর্সে। দেখো এম সিগন্যালের এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট তৈরি হয়, তাদের পার্থক্য হচ্ছে এম এর ব্যান্ডউইথ, ঠিক আছে? তাইলে এম ব্যান্ডউইথ, এম ব্যান্ডউইথটা কি, 2 × FM। কারণ দেখো এফসি প্লাস এফএম থেকে এফসি মাইনাস এফএম, এই দুইটা বিয়োগ দিলে কি পাবা, এফসি এফসি কাটাকাটি যাবে, আর তুমি পাবা 2 FM, ঠিক আছে? তাইলে 2 × FM, এফএম কত পাইছো, 9549.3, 9541.3 হার্টজ, ঠিক আছে? এখন দেখো প্রশ্ন অনেক সময় ঘুরায় তোমাকে বলতে পারে যে এই সিগন্যালটা ট্রান্সমিট করার জন্য চ্যানেলের ব্যান্ডউইথ কত হইতে হবে। দেখো চ্যানেলের ব্যান্ডউইথ কিন্তু এত হইলে হবে না, 2 FM হইলে হবে। তুমি যে চ্যানেলকে পাঠাবা সেই চ্যানেলটা তো অন্তত এত বড় হইতে হবে, এতটুকু জায়গাও তো এর ভিতর থাকতে হবে, এতটুকু ফ্রিকোয়েন্সি তো আছে, তুমি না ইউজ করো নাই। তাহলে চ্যানেলের ব্যান্ডউইথ কি হবে, চ্যানেলের ব্যান্ডউইথ হবে কিন্তু এফসি প্লাস এফএম, ঠিক আছে? তাহলে কখনো যদি পরীক্ষায় বুঝতে পারো বা কোনো ইঙ্গিত দেয় যে এই এম সিগন্যালটা ট্রান্সমিট করার জন্য চ্যানেলের ব্যান্ডউইথ কত হবে, তখন কিন্তু এই 2 FM দিয়ে আসলে হবে না। এটা প্রায় সময় আসে, কিন্তু ম্যাক্সিমামই ভুল করে, এবং বিভিন্ন জব সলিউশনের বইতেও এগুলা এভাবে ভুলভাবেই করা আছে। তাহলে একটা এম সিগন্যাল তুমি যদি এভাবে ট্রান্সমিট করতে চাও, তাহলে কি হবে, এফসি প্লাস এফএম, এই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা হবে, অর্থাৎ 0 থেকে এই সর্বোচ্চ পর্যন্ত। তো এফসি প্লাস এফএম থেকে 0 বিয়োগ দিলে কি হবে, এফসি প্লাস এফএম হবে, তাই না? এজন্য এফসি কত ছিল আমার, এফসি আমার এখানে যা আসছিল 954, আর এফএম আসছিল কত, 954.9। তাইলে 954.9 যোগ 9549.3, এই দুইটা করলে যত আছে অত হার্জ হবে, ঠিক আছে? আর যদি শুধু ব্যান্ডউইথ বলে, তাইলে এই এম এর ব্যান্ডউইথটা আমার কি হবে, এম এর ব্যান্ডউইথটাই আমার আনসার হয়ে যাবে, ঠিক আছে? তো গেল। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিনস এর অন্তর্গত। তো দেখো আমাদের জব প্রিপারেশন কোর্সে এখন ইলেকট্রিক্যাল মেশিন অ্যানালজি কোর্সটা চলছে, এবং সার্কুলারলি চলতেই থাকে, এবং প্রতিনিয়ত যে কোনো সময় তোমরা অ্যাডমিট হতে পারো। তো এই মেশিন থেকে একটা খুব সুন্দর একটা ম্যাথ আসলো, এবং ইজি। ম্যাথটা কি, দেখো বলা হচ্ছে একটা ট্রান্সফরমারের প্রাইমারিতে টার্ন সংখ্যা 150। তো ট্রান্সফরমার ম্যাথ আমরা যেভাবে বলে থাকি, তুমি প্রথমে ডাটা লিখে ফেলবো। এখানে পিঙ্ক কালার করে দিয়েছি, এর মানে কি, এটাতে কোনো সিঙ্গেল ফেজ না 3 ফেজ এগুলো বলা নেই। কিছু বলা না থাকলে আমরা ধরে নেই ট্রান্সফরমারটা 1 ফেজ, ঠিক আছে, সিঙ্গেল ফেজ, তাহলে লিখে নিলাম সিঙ্গেল ফেজ। 3 ফেজ হলে এখানে বলা থাকতো একটি 3 ফেজ ট্রান্সফরমার, ঠিক আছে? তাহলে ধরে নিলাম সিঙ্গেল ফেজ। কারণ তোমার ম্যাথটা যদি 3 ফেজে চলে আসতো, তাহলে পুরো অঙ্ক কিন্তু পাল্টে যেত, অন্যরকম হয়তো অঙ্কটা। এই জন্য ফেজটাকে ডিসাইড করতে হবে। এটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে মেশিন মডিউলে যদি চলে যাও, মেশিন মডিউলের ক্লাসগুলো সিরিয়ালি দেখলে আমরা প্রথমেই ট্রান্সফরমার নিয়ে আলোচনা করতেছি, ওখানে এই টপিকগুলো সম্বন্ধে তোমরা ভালো করে জানতে পারবে। তাহলে এনপি আছে কত, 150, এবং এনএস কত, সেকেন্ডারিতে টার্ন সংখ্যা বলা আছে দেখো 750, এবং প্রাইমারি সাইডে যে ভোল্টেজ সেটা কত বলা আছে, 240 ভোল্ট।
ঠিক আছে, এবং প্রাইমারি সাইডে তোমার যে সেটা বলা হচ্ছে 50 হার্টজ। ট্রান্সফরমার প্রাইমারি বলো আর সেকেন্ডারি বলো, ফ্রিকোয়েন্সি তো সেমই থাকবে, তাই না? কারণ ট্রান্সফরমার কি করে, পাওয়ারের ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে না। এবং সেকেন্ডারি সাইডে এত এম্পিয়ার এত পাওয়ার ফ্যাক্টরের লোডকে সাপ্লাই দিচ্ছে, তাহলে সেকেন্ডারি সাইডের কারেন্ট দেওয়া আছে 4 এম্পিয়ার, এবং সেকেন্ডারি সাইডের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8 লাইন। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি ট্রান্সফরমারের টার্ন রেশিও যদি বাইর করি NP/NS, কি হবে 150/750, যা আসে 0.2। ঠিক আছে, 0.2 কে উল্টাইলে কত হয়? 750 কে 150 দিয়ে ভাগ করলে কত হয়? মেবি 5 হয়, তাই না? হ্যাঁ, তাহলে উল্টাটাও জেনে রাখা ভালো, তাহলে ইউজ করতে সুবিধা হয়। 1/a কত, 1/0.2 সমান কত, 5। তো আমি ম্যাথ করার সময় উল্টাটা সহ সবসময় রাখি, তাহলে আমি মানে ফর্মুলা মুখস্থ না করে সরাসরি অ্যাপ্লাই করতে অনেক সময় সুবিধা হয়। তো সেটা দেখো, তাহলে তোমার একটা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের একদিকে কি অনেক বেশি প্যাচ, অনেক কম প্যাচ, আরেকদিকে অনেক বেশি প্যাচ। তো প্রাইমারিতে আছে 150, সেকেন্ডারিতে 750। এখন বলতেছে প্রাইমারি কারেন্ট কত। ঠিক আছে, আইপি চাচ্ছে তোমার কাছে। তো আমরা ট্রান্সফরমারের একটা ফর্মুলা জানি, স্ট্রিং এর জন্য যেমন একটা ফর্মুলা দেখলাম, এটা ট্রান্সফরমারের গোল্ডেন ফর্মুলা হচ্ছে এ সমান বিপি/বিএস সমান এনপি/এনএস সমান আইএস/আইপি। তো দেখো এই ফর্মুলা থেকে আমি, আমার কি চাইছে, প্রাইমারি কারেন্ট, তার মানে আমার কাছে আইপি চাইছে, তাই না? এখান থেকে আমি কি লিখতে পারি, আইপি সমান আইএস/এ, তাই না? আইপি সমান আইএস/এ। তাহলে আইএস কত দেওয়া আছে 4, এ কত দেওয়া আছে 0.2। তাহলে 4 কে তুমি যদি 0.2 দিয়ে ভাগ দাও তাহলে আসবে কত, 20 এম্পিয়ার। ঠিক আছে, অথবা এমন ভাবে হিসাব করতে পারো যে সেকেন্ডারিতে টার্ন বেশি, তার মানে কি সেকেন্ডারিতে ভোল্টেজ হবে বেশি, কারেন্ট হবে কম। ঠিক আছে, আর প্রাইমারিতে কি টার্ন কম, তার মানে ভোল্টেজ হবে কম কিন্তু কারেন্ট হবে বেশি। তাহলে সেকেন্ডারিতে আছে কত, 4 এম্পিয়ার। 4 এম্পিয়ার থেকে কই যাচ্ছে, যেদিকে টার্ন কম সেদিকে যাচ্ছে, তাহলে কি কারেন্ট বাড়বে। তাহলে তুমি 4 কে 5 দিয়ে গুণ করে দিলেও 20 চলে আসবে। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি ওভাবে করি আর কি, তোমাদেরকে এভাবে ফর্মুলা দিয়ে দেখালাম। তারপরে দেখো লোডে সরবরাহকৃত পাওয়ার চাইছে, লোডে সাপ্লাইড পাওয়ার। দেখো তোমার সেকেন্ডারি ভোল্টেজটা লাগবে পাওয়ার বাইর করতে চাইলে, প্রাইমারি ভোল্টেজ জানো, এখান থেকে কি তুমি সেকেন্ডারি ভোল্টেজ বের করতে পারবে না? ভিএস সমান কি হবে, বিপি/এ। সেম ফর্মুলা থেকে আমি পাইলাম বিপি/এ। তাহলে ভিপি কত, ভিপি দেওয়া আছে তোমার 240, এ কত, এ দেওয়া আছে 0.2। ঠিক একইভাবে তুমি এখান থেকে বের করতে পারো সেকেন্ডারি থেকে টার্ন বেশি, তার দিকে ভোল্টেজ বেশি হবে, তাহলে 240কে 5 দিয়ে গুণ করে দিলে কি হবে, ভোল্টেজ বেড়ে যাবে। অথবা 0.2 দিয়ে ভাগ করলা, হিসাব করে যা আসে 1200 ভোল্ট। তাহলে তুমি কি পাইলে, সেকেন্ডারি ভোল্টেজ পাইলে। এখন তোমার কি লাগবে, সেকেন্ডারির পাওয়ার। সেকেন্ডারির পাওয়ার কি হবে, আমরা জানি পাওয়ার সমান ভিএস/আইএস cos θ, যেহেতু সিঙ্গেল ফেজ। 3 ফেজ হলে আমি √3 দিতাম। তাহলে দেখো ভিএস তো তোমার দেওয়া আছে 1200, তাই না? আইএস দেওয়া আছে 4 এম্পিয়ার, cos θ দেওয়া আছে 0.8। তাহলে এই তিনটা টার্ম গুণ করে দিলে কি চলে আসবে, আমার এদিকের পাওয়ারটা চলে আসবে। তাহলে সেটা কত, 3840 ওয়াট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার 2 নাম্বার যে প্রশ্ন ছিল তার আনসার। এরপর কি বলছে, কোরের সর্বোচ্চ ফ্লাক্স। ঠিক আছে, কোরের সর্বোচ্চ ফ্লাক্স বাইর করার ফর্মুলা কি, অনেকটা জেনারেটরের ফর্মুলার মতো। জেনারেটর আমরা একটা ফর্মুলা দিচ্ছি না, E সমান 5 P/60A। ঠিক আছে, তো
অল্টারনেটর এই দুইটার জন্য এই একটা ফর্মুলা আছে, ঠিক আছে? ওখানে ই সমান 5/10p/60 ছিল, আর এখানে হচ্ছে ইপি সমান 4.44 5 f NP, ঠিক আছে? এনপি না দিয়ে আমি টি দেই, ঠিক আছে? মানে টার্ন বোঝো, নাম্বার অফ টার্ন। কারণ অল্টারনেটরের ফর্মুলাতে যখন 4.44 5 FT কেপি কেডি দেই আমরা, তখন প্যাচ লাগে যে এই টিটা কি প্যাচ 5 FN, তখন প্যাচ লাগে যে এটা কি টার্ন নাকি স্পিড। এর জন্য আমি ফর্মুলাতে এটা টি দেই, তোমরা মনে রাখতে পারো। তো ট্রান্সফরমারের ক্ষেত্রে কেপি কেডির মান হচ্ছে 1, কোনো পিচ ফ্যাক্টরও নাই, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরও নাই, ঠিক আছে? এই জন্য ট্রান্সফার ফর্মুলাটা এতটুকু। আর অল্টারনেটরে গেলে 4.44 5 FT কেপি কেডি, আর জেনারেটরের কি 5/10p/68। তাহলে গেল। এখন দেখো আমি এখন কোন দিকে কাজ করতেছি, কোরের সর্বোচ্চ ফ্লাক্স। তাহলে আমি যেহেতু ইপি লিখছি, তার মানে কি ইপি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভিপি, মানে প্রাইমারিতে টার্নের আড়াআড়িতে যে ভোল্টেজ আছে সেটা একদম এইখানে। ইপি লেখার কারণ হচ্ছে ট্রান্সফরমারে সবসময় ভিপি সমান ইপি হয় না। ট্রান্সফরমার এখানে যে একটা রেজিস্ট্যান্স থাকে, তুমি সাপ্লাই দিছো বিপি, এখানে আস্তে আস্তে কি ড্রপ হয়ে ইপি হয়ে গেছে না কমে গেছে। এজন্য ফর্মুলাতে সরাসরি আমরা ভিপি লিখি না, ইপিটাই লিখি। তো এখানে যেহেতু রেজিস্ট্যান্স কিছু বলা নাই, তাহলে ভিপি আর ইপি সমান হবে। ভিপি কত? 240। তাহলে 240 সমান 4.44 5। কিন্তু ফাই এর মানটা তোমাকে বের করতে হবে, এটা হচ্ছে কি কোরের সর্বোচ্চ ফ্লাক্স। এখন তোমার কি লাগবে? ফ্রিকোয়েন্সি লাগবে। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে দেখো 50 হার্টজ। 50 হার্টজ। আর টি কি? টি বলছে কি নাম্বার অফ টার্ন, কয়টা টার্ন আছে। যেহেতু প্রাইমারিতে কাজ করতেছো, প্রাইমারি টার্ন লাগবে। প্রাইমারিতে প্যাচ আসে 150টা, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 150। তো দেখো এই ইকুয়েশনে একটাই অজানা, সেটা হচ্ছে 5, ঠিক আছে? তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেটরে 5 এর যে মান আসবে সেটা ওয়েবারে পেয়ে যাবো, ঠিক আছে? আসবে কত? 7.2 × 10⁻³ ওয়েবার। তাহলে 10⁻³ জন্য মিলিয়ে দিয়ে দিব। তাহলে এটা আরেকটা অ্যান্সার, ঠিক আছে? তো প্রথম অ্যান্সারটা কি ছিল দেখো, 20 এম্পিয়ার। দেখো এখানে যেহেতু বলছে যে পাওয়ার ফ্যাক্টরটা 0.8 লেগিং, তোমরা যারা 20 এম্পিয়ার দিয়ে আসছো তাদের কিন্তু একটু মার্ক কাটতে পারে। এটার কারণ হচ্ছে কারেন্ট চাইছে, মানে হচ্ছে তোমার কারেন্টের সাথে অ্যাঙ্গেলও দেওয়া ভালো। তুমি যদি শুধু 20 এম্পিয়ার লেখো তাহলে এইভাবে লিখতে পারো যে কারেন্টের অ্যাম্পলিটিউড হচ্ছে 20 এম্পিয়ার। কিন্তু পাওয়ার ফ্যাক্টর বলা আছে মানে কি, এই পাওয়ার ফ্যাক্টরের এফেক্ট কিন্তু প্রাইমারিতেও আছে, ঠিক আছে? সেকেন্ডারির পাওয়ার ফ্যাক্টরের এফেক্ট প্রাইমারিতে আছে। যেহেতু এখানে কোনো রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, ইন্ডাকট্যান্স এগুলোর কথা বলা নাই, তার মানে এই ট্রান্সফরমারটা একটা আইডিয়াল ট্রান্সফরমার। তো আইডিয়াল ট্রান্সফরমার সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর সমান হয়। তাহলে এই 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু প্রাইমারিতে ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে? তাইলে আমি যে এখানে তোমাদের আইপি লিখলাম, এই আইপিটা 20 এম্পিয়ার না দেখাই এইভাবে দেখাইলে ভালো। কিভাবে? থিটা পি সমান cos ইনভার্স 1 পাওয়ার ফ্যাক্টর। এই যে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ছিল, এটা থেকে আমি থিটাটা বের করলাম। তাহলে থিটার মান কত আসে? থিটা করলে আসবে মেবি 36.86 ডিগ্রি, ঠিক আছে? এটা ক্যালকুলেটর করে দেখবা যা আসে তা। এরপরে তুমি এবার আইপি লিখো। 1 নাম্বার, তোমার আইপি সমান ওইদিকে পাইছো 20 এম্পিয়ার, এবং এখানে কি বলছে? এখানে বলছে ল্যাগিং কারেন্ট। তাহলে এখানে কি কারেন্ট পিছাই আছে, তাহলে কারেন্টের অ্যাঙ্গেল আগে মাইনাস হবে 36.86 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা হবে তোমার আরেকটা আনসার। তো এখানে এই 20টা না দেওয়াটাই হচ্ছে ভালো, এভাবে অ্যাঙ্গেল সহ দিলে অ্যাম্পিয়ার দিয়ে দেখা দিবে একক, তাহলে তোমার ক্যালকুলেশনটা যথাযথ হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা পিজিসিবির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিসেন্টলি পরীক্ষার সলিউশনটা দেখলাম, ফুল ডিপার্টমেন্ট পার্টটা এখানে দেখলাম, এবং নন ডিপার্টমেন্ট পার্টটা আমরা খুব শীঘ্রই আপলোড করব। এবং আরো বিভিন্ন জব সলিউশনও তোমরা আমাদের চ্যানেলে যে প্লে লিস্ট আছে জব সলিউশন সেখানে পেয়ে যাবা। এর জন্য 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে প্রতিনিয়ত এই সলিউশন গুলো তোমার কাছে পৌঁছে যাবে। আর যদি কোনো কিছু বুঝতে না পারো বা কোনো সমস্যা হয়, তাহলে এই যে নাম্বারটা দেখা যাচ্ছে স্ক্রিনে, ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং এই ফেসবুক গ্রুপে প্রবলেম গুলো দিতে পারো, আমরা সেগুলো সলিউশন করে দিব। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।